আপনার জীবনে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, সবগুলো ঘটনা কি নারায়ণগঞ্জে ঘটেছে না মনে হয়? না, নারায়ণগঞ্জ ঘটে গেছে। এখন যে ঘটনাটা বলবেন সেটা কোথায় ঘটেছে? সেটা ঢাকারই কোনো একটা হসপিটালে। ঢাকারই কোনো একটা হসপিটালে। শুনি আপনার ঘটনাটা। তো এই তো লাস্ট জুন মাসের 2 তারিখ আমার এক আঙ্কেল ঢাকার কোনো একটা হসপিটালে ভর্তি হয়। তো ওনার ট্রিটমেন্টের জন্য ওনার বাসার তেমন কেউ আসেনি, তো আমি ছিলাম সাথে। আচ্ছা। তো ওনার সিসিউতে ভর্তি করি। ভর্তি করার পর প্রায় রাত 3টা বাজে। তো আমি কি করব, ওনার সাথে তো আর থাকা যায় না, একটু বারান্দায় হাঁটাহাঁটি করছিলাম। আচ্ছা। তো এমন সময় খেয়াল করলাম যে সাতক্ষীরা থেকে একটা অ্যাম্বুলেন্স আসলো। তো অ্যাম্বুলেন্স থেকে একটা মহিলা নামলো। মহিলাটার সাথে একটা বৃদ্ধ মানুষ। উনি প্রচন্ড অসুস্থ ছিল, ওনার কোনো সেন্স ছিল না। ওনারে হসপিটাল ভর্তি করা হলো। সিসিউতে আমার আঙ্কেলের পাশের একটা বেডে ওনাকে ভর্তি করা হলো। তো মহিলার সাথে কেউ আসেনি, উনি একাই নিয়ে আসছে ওই লোকটারে। তো মহিলা বলতেছে আমার সাথে কেউ আসে নাই, তো যদি আমার কোনো ওষুধের দরকার হয় তাহলে বাবা তুমি আমাকে ওষুধগুলো আইনে দিও। তো আমি বললাম যে আচ্ছা। তারপরে ডক্টর আসলো, ডক্টর এসে বললো যে এই ওষুধগুলো আনতে হবে। তো মহিলা আমারে বললো যে ওষুধগুলো আইনে দিতে। তো আমি আনলাম। এর 5-7 মিনিট পর ডক্টর আবার 3টা ওষুধের নাম বললো। তো ওষুধগুলা আবারও আমার আইনে দিতে বললো উনি। তো আমি আনতে গেলাম। আনার পরে আনলাম, তো ডক্টর বলতেছে এবার হচ্ছে লাস্ট ট্রিটমেন্ট ওনার। এই ট্রিটমেন্টটা যদি কাজে না দেয় তাহলে ওনাকে আর বাঁচানো যাবে না। তো আপনি এই ইনজেকশনটা এনে দেন। তো মহিলা আমাকে টাকা দিয়ে বললো বাবা তুমি লাস্ট বারের মতো যাও, কি বাঁচানো যায় কিনা। তো আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, এতক্ষণ 2বার সিঁড়ি দিয়ে নামলাম। 2বার ভাবলাম যে একটু ক্লান্ত, আমি লিফট দিয়ে নামি। তো লিফটের ভিতরে উঠলাম, সাথে আমার একটা লোক ছিল ওই পাশের একটা বেডেরই। তো দুইজনের ভিতরে গেলাম লিফটের ভিতর। লিফটটা লাগার পর খেয়াল করলাম উপরে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা যে শুধুমাত্র লাশ আনা নেওয়া করার জন্য এই লিফটটা ব্যবহার করা হবে, এরকম কিছু একটা। এটা আপনি আগে খেয়াল করেননি? আগে খেয়াল করিনি। আচ্ছা। জাস্ট লিফটটা লাগার পর তারপরে আমি বিষয়টা খেয়াল করছি। তো যখন নাকি ফার্স্ট ফ্লোরে আমি নামলাম, লিফটটা খুললো। এমন সময় খেয়াল করলাম আমি যেই বয়স্ক লোকটার জন্য ওষুধ আনতে গেলাম, ওই লোকটা খালি গায়ে ওই জায়গায় যে অবস্থায় দেখে আসছি ওনারে, ওই অবস্থায় উনি দাঁড়ায় আছে নিচে। তো আমি আর আমার পাশের লোকটা অবাক হয়ে গেলাম। একটু আগে লোকটা দেখে আসলাম, উনি এতটা অসুস্থ, ওনার সেন্স নাই, উনি কিভাবে এই জায়গায়। প্রচন্ড পরিমাণে লোকটা ঘামতেছিল। লিফট খুলতে আপনি তাকে? হ্যাঁ দেখলাম। এরপরে আমি পাশের লোকটাতে হাত দিয়ে ধরলাম। আমি নিজে কন্ট্রোল করতে পারতেছিলাম না বিষয়টা দেখে। তারপরে ওই বৃদ্ধ লোকটা আমাকে বললো বাবা তুমি তো আমার অনেক উপকার করলা, তুমি এই ওষুধটা আনা আমার জন্য দরকার নাই, ডক্টর আমাকে এই ওষুধটা দিতে পারবে না। আমি ওনার কথা শুই না, ওনার দিকে তাকায় থাকলাম কিছুক্ষণ। এরপর আমি বের হলাম লিফটার থেকে। এরপর বের হওয়ার পর বৃদ্ধ লোকটা লিফটের ভিতরে চলে গেল, লিফটটা লেগে গেল। এরপরে আমি ওষুধটা আনতে গেলাম, একটু নার্ভাস ফিল করতেছিলাম তখন। তো ওষুধটা আনার পর প্রচন্ড গতিতে আমি উপরে উঠলাম ওষুধটা নিয়ে যাওয়ার জন্য। ওষুধটা নিয়ে যেতে দেখি ডক্টর ওনার মুখটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিল, মানে উনি মারা গেছে। মহিলাটা প্রচন্ড কান্নাকাটি করতেছে। তো 1 ঘন্টা পর যখন নাকি পরিবেশটা একটু নর্মাল হলো, আমি মহিলাটাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আন্টি, আমি যখন নাকি নিচে নামলাম তখন কি আঙ্কেল কি নিচে নামছিল? বাবা তুমি কি বলো এইসব, তুমি যখন নাকি বাইরে বের হলো তখনই ওই লোকটা মারা গেছে। তখনই মারা গেছে? তখনই মারা গেছে। তারপরে এই বিষয়টা আমি আর বলতে পারলাম না। পরের দিন আসলাম, আমাদের মসজিদের ইমামের সাথে বিষয়টা শেয়ার করলাম। আমাদের ইমাম সাহেব বললেন যে উনি নামাজি ছিলেন হয়তোবা, তুমি যেহেতু ওনার অনেক উপকার করছো, তোমার উপকারের মানে একটু কৃতজ্ঞতা স্বীকার করার জন্য তোমার সাথে আসছিল একটু দেখা করতে আর কি, ওনার আত্মাটা। এবং আপনি যখন দেখেছেন তখন ডেফিনেটলি মানে একদম ধরেই নেওয়া যায় যে ওই সময় যিনি যার জন্য ওষুধ আনতে যাচ্ছিলেন কিন্তু মারা গেছেন। হ্যাঁ মারা গেছে, ততক্ষণে তিনি মারা গেছেন। হ্যাঁ। অনেক অন্যরকম একটা ঘটনা এবং আমি খুবই খুবই অবাক হয়েছে। আমি কয়েকবার আজকে এই ঘটনাটা শোনার সময় জিজ্ঞেস করেছি যে আপনি যা বলছেন এটা ঠিক বলছেন তো, এবং তিনি প্রত্যেকবার হ্যাঁ ঠিক বলছেন তো। এখন আরেকবার হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো এরকম অদ্ভুত ঘটনা মানে কতই অদ্ভুত ঘটনা ঘটে আমাদের চারপাশে। আপনার কাছে নিশ্চয়ই এরকম ঘটনা জানা আছে। আপনার সেই ঘটনাগুলো যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদেরকে জানাতে হলে যেটা করতে হবে, আমাদেরকে ইমেইল করতে হবে আপনার ঘটনাটা লিখে
আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে আমরা সবাই জানি। আর একবার করে দিলাম আমাদেরকে রাফি যশোর থেকে লিখেছেন যে তিনি কখনো ভূত এফএম মিস করেন না। অন্তর লিখেছেন রাসেল ভাই, আমার দুই বন্ধু পাভেল এবং আর আব্দুল্লাহ রাজশাহী মেডিকেল কলেজ হোস্টেল থেকে শুনছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সিদ্দিক লিখেছেন জুলাইন থেকে। ইয়াসিন অঙ্গন আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন যে তিনি ভূত এফএম শুনছেন এই মুহূর্তে, আমাদের সাথে রয়েছেন। নাইম সিলেট থেকে লিখেছেন 6 মাস পর তিনি ভূত এফএম শুনছেন, ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি এখন থেকে আর আপনি এরকম হারিয়ে যাবেন না। মারুফ বিল্লাহ পঞ্চগড় থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি আশা করেছেন যে ভূত এফএম আজকে অনেক ভালো হচ্ছে, এরকম একটা আশা করেছেন তিনি। এবং তিনি ভূত এফএম অনেক অনেক আগে থেকে শোনেন, একটা এপিসোডও মিস করেন না। জিহাদ কেরানীগঞ্জ থেকে আমাদের লিখেছেন যে ভূত এফএম রক্স এন্ড অসম। আমাদেরকে নোভা খুলনা থেকে লিখেছেন যে শুনছেন তিনি। আনিকা বাগেরহাট থেকে আমাদের বলছেন যে অনেকদিন পর তিনি এসএমএস দিলেন এবং পড়তে অনুরোধ করেছেন, আমি পড়ে ফেললাম। পিয়াসা মুন্সিগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়াও এমডি সাজ্জাদ লিখেছেন আই লাভ ভূত এফএম আমাদেরকে। এছাড়াও হাসান বংশাল থেকে এসএমএস করেছেন আমাদেরকে। লিটন মিরপুর 6 থেকে। এছাড়াও শিবলি আমাদের উত্তরা থেকে এসএমএস করেছেন আব্দুর রহমান। এছাড়াও আমাদেরকে প্রান্ত গুলশান থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এখানে রাশেদ। এছাড়াও শ্রাবণ সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন। তঞ্জয় আমাদের এসএমএস করেছেন। এছাড়া ওয়াহিদ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। দোলা সিলেট থেকে সুবা আমাদের এসএমএস করেছেন, অসম স্টোরি লিখেছেন। বাবু যশোর থেকে লিখেছেন নাইস। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে সামিরা আমাদের ফকিরাপুল থেকে এসএমএস করেছেন আমাদেরকে। ইরফান সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমাদের অনেকেই এখানে ফেসবুকে কমেন্ট করছেন এবং আমাদেরকে তারা তাদের কথাগুলো জানাচ্ছেন এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে লিখছেন যে রাসেল ভাই ভয় দেখাতে খুব ভালো লাগে। প্রিন্স ম্যাক্স আমাদের লিখেছেন এবং আমাদেরকে এখানে লিখেছেন যে আজ খুব ভালো লাগছে। আমাদের এসএমএস করেছেন বেস্ট অফ লাক ফর টুডে লিখেছেন মোস্তফা ইব্রাহিম। এছাড়াও আমাদেরকে লিখেছেন অর্থহীন বোরহান উদ্দিন লিখেছেন ঘটনাটা ভালো লাগলো। ফেসবুকে আপনারা গেলেও আপনারা যদি ভিজিট করেন তাহলে এই কমেন্ট গুলো দেখতে পারবেন এবং সেখানে আপনারাও আপনাদের কমেন্ট গুলো আমাদের জানিয়ে দিতে পারবেন। এইবারের ঈদটা আশা করছি আপনাদের সবার ভালো কেটেছে এবং আমি যারা এখন ফিরছেন ঢাকায় তাদেরকে বলবো যে প্লিজ একটু সাবধানতা, আপনাদের আমার নিজেদের সাবধান হতেই হবে। বিকজ আপনারা জানেন যে লাস্ট কয়েকটা দিনের আমাদের সড়ক দুর্ঘটনা, লঞ্চের ডুবি, এরকম বিরাট সব ঘটনা চারিপাশে ঘটছে সবসময় শুনি। আমি বলবো যে যদি অন্য কেউ যদি সচেতন না হয়, অন্য কেউ যদি আমাদের কথা না ভাবে তাহলে আমাদের কথা আমাদের ভাবতে হবে। আমি বলছি যে যেই ভদ্রলোকটি জোরে বাস চালাচ্ছেন, যে ড্রাইভার, তিনি যদি আমার কথা আমার কথা না ভাবেন তাহলে আমার ভাবতে হবে যে আমি এরকম অসাবধানতার সাথে যিনি চালান তার বাসে উঠবো না। আমি যদি কেউ অতিরিক্ত যাত্রী হিসেবে আমাকে কাউন্ট করেন এবং আমাকে যদি লঞ্চে তুলতে চান আমি উঠবো না, আমি আমার দায়িত্বটুকু পালন করবো। আমি শুধু এইটুকু বলতে পারি। আর যে সমস্ত পরিবার স্বজন হারিয়েছেন তাদের সবার জন্য অনেক আমরাও শোক প্রকাশ করছি এবং সেই সাথে তাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি এখন চলে যাবো একটা ঘটনা। আমি জানি না যে এই ঘটনাটা আমি আগে পড়েছি কিনা, বাট এই ঘটনাটা একটু অন্যরকম লেগেছে আমার কাছে। আমি জানি না যে পড়েছে কিনা। আজকে আমি কয়েকবার রিভাইজ করছিলাম এবং আমার মনেই পড়লো না যে আমি ঘটনাটা পড়েছি কিনা। আজকে যদি পড়িও আরেকবার। হ্যালো ভাইয়া, আমি খুব সেন্সিটিভ একটা ঘটনা শেয়ার করতে চাই। আমার নাম বলতে চাই না, কিছু সমস্যা আছে। আমি চাই ঘটনা সবাইকে পড়ে শোনানো হোক। 2005-এর ঘটনা। মায়ের অমতেই বিয়ে করি একজনকে। বিয়ের 6 মাস পর ঘর ছাড়ি কাউকে কিছু না জানিয়ে। মা যোগাযোগ করার চেষ্টা করলেও আমি লজ্জায় আর ভয়ে মায়ের সাথে যোগাযোগ করি না। 2 মাস লুকিয়ে থাকে, কিন্তু মা কিছুতেই মানতে চাননি এবং বলেছিলেন যেন আমি ফিরে যাই তার কাছে। খুব খারাপ একটা অবস্থায় পড়েছিলাম। একদিকে আমার সেই প্রিয় মানুষটা, অন্যদিকে জন্মদাত্রী মা। যাই হোক, মাকে অনেক বুঝিয়ে শান্ত করলাম এবং কিছুদিনের মধ্যেই দেশের বাইরে চলে গেলাম। প্রায় প্রতিদিনই ফোনে কথা হতো মায়ের সাথে। কথা কম, কান্নাই ছিল বেশি। মাকে রাগ করে বললাম, তুমি যদি এভাবে কান্নাকাটি করো আমি আর ফোন করবো না তোমাকে। আমি আসলেই
ফোন দিলাম না কয়েকদিন। একদিন কেন যেন খুব কান্না পাচ্ছিল, দৌড়ে গিয়ে ফোন দিলাম মাকে। মা ফোন ধরল না। কয়েকবার চেষ্টার পর আমি ফোন দেই আমার কাজিনকে। ও জানালো মা হসপিটালে আছে। হসপিটালে ওই দিন আবারও মায়ের কাছে ফোন দিলাম, মা ফোন ধরলেন। শুধুই শুনলাম হ্যালো হ্যালো। আর কথা হলো না সেই দিন। পরদিন আবারও ফোন দিলাম, কিন্তু ফোন ধরলো আমার বড় মামা। আমি ফোন রেখে দিয়ে কাজিনকে ফোন দিলাম। ও বলল মা নাকি আর কথা বলতে পারছেন না। পেলাম মা নেই। পাগল হয়ে গিয়েছিলাম। মাকে দেখতেও আসতে পারিনি দেশে। 3 দিন সেন্সলেস ছিলাম। যেদিন সেন্স ফিরল জানলাম মাকে কবর দেওয়া হয়ে গেছে। কান্না ছাড়া কিছুই করার ছিল না। ভাইয়া মায়ের কিছু ছবি ইমেইল করলো। সেই রাতে মায়ের ছবি বুকে নিয়ে অনেক কেঁদেছি। বলেছিলাম মা কেন তুমি আমাকে কিছু না বলে চলে গেলে? একটাবার আসো, একটাবার আমার সাথে কথা বলো। আমার হাজবেন্ড ওই দিন পাশের রুমে ঘুমাচ্ছিল। আমার কান্নার আওয়াজে থামিয়ে সাডেনলি ঘরের সব জানালা অসম্ভব জোরে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল কাঁচগুলো ভেঙে চুর হয়ে যাবে এখনই। কিছুক্ষণ পর আওয়াজ থেমে সব চুপ হয়ে গেল। মায়ের সিগারেট জ্বালিয়ে দরজার দিকে তাকিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। পরিষ্কার বোঝা যাচ্ছিল দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি আর সাহস বা শক্তি পেলাম না দেখার। এরপর থেকেই ঘটনা শুরু হলো। অনেক অদ্ভুত ঘটনা। মাঝে মাঝে অনেক জোরে জোরে ঘরের কোথাও থেকে আওয়াজ আসতো, কিন্তু খুঁজে দেখা যেত যে কেউ নেই। আমি হয়তো বিছানাতেই শুয়ে আছি, হঠাৎ মনে হতো কেউ বিছানা থেকে উঠে গেল। বাড়িতে আমি ছাড়া বাকি সবাই ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়েছে। সবাইকে কোনো একটা কিছু রাতে ঘুমানোর সময় সে গলা টিপে ধরত। এমন আরো অনেক ছোটখাটো ঘটনা হয়েছে, কিন্তু আমার কোনো কিছুই হয়নি। বরং একদিন রান্না করতে গিয়ে মেঝেতে তেল পড়ে এবং আমি তেলে পিছিয়ে পড়ে যাচ্ছিলাম, একেবারে আছাড় খাওয়ার মতো অবস্থা। এবং অবস্থা থেকে আমার মনে হলো যে কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে আবার দাঁড় করিয়ে দিল। যাই হোক, মা মারা যাওয়ার পর প্রায় 1.5 মাস কেটে গেছে। একদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আকাশে খুব সুন্দর চাঁদ। আমি চাঁদের দিকে তাকিয়েছিলাম, আর যখন চোখ সরিয়ে আমার পায়ের দিকে তাকালাম দেখলাম মা আমার কোলে মাথা রেখে শুয়ে আছেন। আমার হাতটা ধরে বললেন, তুই কি জানিস মৃত্যুর সময় আমার কেমন? আপনাদের বোঝাতে পারবো না। আমি বুঝতে পারছিলাম আসলেই মায়ের মৃত্যুর সময় অনেক কষ্ট হয়েছে, যেটা আমি নিজেই উপলব্ধি করছিলাম। পর থেকে ঘরে আর কোনো ঝামেলা হয়নি, সবকিছু শান্ত। কিছুদিন পর আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি। জানলাম আমার গর্ভে একটি মেয়ে সন্তান। আমি দেশে চলে এলাম, ভাইয়ের কাছে উঠলাম, আমার মেয়ে হলো। এবং খুব আশ্চর্যজনক ভাবে আমার মেয়েও সেই সব রোগে আক্রান্ত ছিল যেগুলো মৃত্যুর সময় যে সমস্ত রোগ মায়েরও ছিল। কিন্তু আমার জন্য শুরু। মা চলে যায়নি, আবার ফিরে এসেছে আমার কাছে। আমি মাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমার মেয়েকে আমি বাঁচাতে চাই। সবাই ওর জন্য দোয়া করবেন। এই ছিল ঘটনা। নামটি তিনি লেখেননি, ইমেল করেছেন আমাদেরকে, এবং বুঝতেই পারছি তিনি প্রবাসী একজন। এবং আমি জানি না আপনি কোন দেশে আছেন, এবং সেখান থেকে আপনি এটা লিখেছেন, এবং আপনাকে অনেক ধন্যবাদ আমার চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা এখন ছোট্ট একটা বিরতি নেই, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। এবং যাওয়ার আগে জানিয়ে যাই, আচ্ছা কিছু SMS পড়ি। আমাদেরকে সুশান্ত খুলনা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি লিখেছেন যে এতই ভালো লাগছে মনে হচ্ছে আরো শুনি। আমাদেরকে অপূর্ব, তুষার, নিপা SMS করেছেন। মারুফ আহমেদ আমাদের SMS করেছেন আমাদেরকে। আলিয়া লিখেছেন আই লাভ বুথ অফ এম। আমাদেরকে লিখেছেন নয়ন খান মাদারগঞ্জ থেকে। এছাড়া আমাদেরকে খিলক্ষেত থেকে SMS করেছেন। আশিক ধামরাই থেকে আমাদের SMS করেছেন, ভূত FM কে খুব ভয় পাই। ঐশী আমাদেরকে SMS করেছেন, আজ মনটা অনেক খারাপ বাট এখন ভালো লাগছে।
আমাদের এসএমএস করেছেন। ফার্স্ট স্টোরিটা অনেক ডেঞ্জারাস, আমাদেরকে কবির এসএমএস করেছেন। এছাড়া এসএমএস করেছেন ফাহিম ফ্রম আজিমপুর, এবং তিনি লিখেছেন যে ইমেইলের ঘটনাটা ভালো লাগে। আমাদেরকে এসএমএস করেছেন বিকেএসপি থেকে লুইস, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কবির জিঞ্জিরা থেকে তার ওয়াইফ পুষ্পা, দুইজন একসাথে শুনছেন। পুষ্প হবে সম্ভবত, আমি ঠিক জানি না। জুয়েল চকবাজার থেকে আমাদের এসএমএস করেছেন, চকবাজার চিটাগং থেকে এসএমএস করেছেন, এবং অনেকদিন তিনি দুবাইয়ে ছিলেন এবং ভূত এফএমের অনেক বড় ফ্যান। গতকাল তিনি এসেছেন। আব্দুল করিম আমাদের এসএমএস করেছেন। এছাড়া এসএমএস করেছেন নুরুদ্দিন পাবা রাজশাহী থেকে। ফার্স্ট স্টোরি তার কাছে অনেক ভালো লেগেছে। শুভজিৎ আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে। আমাদের জিসান এবং অশ্রু হাজবেন্ড ওয়াইফ, তারা আমাদের এসএমএস করেছেন। ম্যাক্স আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ ফুর্তি। Bhoot FM tonight. ফিরে এলাম আবার আমরা। ঘড়িতে সময় রাত 12:22। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম। আর আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন আরো একটু অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। কিভাবে যেতে হবে, আমাদেরকে কমিউনিকেট করবেন সেটা আরো একবার জানিয়ে দিন। যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আমাদের সাথে ফেসবুকে আপনি যোগাযোগ করতে চান তাহলে আমাদের ফেসবুক অ্যাড্রেসে জেনে নিন। আমাদের ফেসবুকে যেতে হলে আপনাকে টাইপ করতে হবে www.facebook.com/radiofurti। আমি দেখতে পাচ্ছি অলরেডি ফেসবুকে অনেকেই এসএমএস করছেন, লিখেছেন সুবীর ঘোষ এসএমএস বলছি, অনেকেই কমেন্ট করছেন। সুবীর ঘোষ লিখেছেন ভালো লাগছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে রুজদি এখানে কমেন্ট করেছেন, এবং তিনি খুলনা থেকে কমেন্ট করেছেন। আমাদেরকে সৈয়ব আক্তার সজল এসএমএস করেছেন, লিখেছেন ভালোই লাগছে। আমাদেরকে অভাবনীয় অস্থির কেউ লিখেছেন অনেক ভয় করছে। আমাদেরকে হাফিজুর রহমান লিখেছেন যে ভূত এফএম আজ জটিল হচ্ছে। এছাড়া আমাদেরকে জুবায়ের লিখেছেন গুড স্টোরি। আমাদেরকে এছাড়াও লিখেছেন জহিরুল আলম জহির যে ভাই আজকে ভূত এফএম শুনতে পাচ্ছি না, কালকে এক্সাম ডাউনলোড লিঙ্কটা একটু দিন। ডাউনলোড লিঙ্কটা মাসুম আপনাদেরকে আরো ভালো দিতে পারবে। মাসুম ডাউনলোড লিঙ্কটা একটু দিয়ে দেন যাদের যারা শুনতে চান না, মানে কোথায় যোগাযোগ করতে হবে বা কোথায় যেতে হবে যদি শুনতে চান বা কেউ মিস করে ফেলেন। নর্মালি আমরা তো ডাউনলোড লিঙ্ক দেই না, তো আমার মনে হয় তাহলে আপাতত লাইভ শোনাটাই বেটার। লাইভ শোনা বেটার। আর ইউটিউবে আমাদের ইউটিউব যে লিঙ্ক আছে চ্যানেল আছে youtube.com/radiofurti, ওখানে গেলে হয়তো শুনতে পারবেন। অলরাইট, আমরা আবারও চলে যাব ঘটনায়, এবং আমি তো দেখতেই পাচ্ছি যে ফেসবুকে অনেকে লিখছেন, আপনি সেখানে পার্টিসিপেট করতে পারেন, আপনার কথা জানাতে পারেন। আমরা পরবর্তী ঘটনায় যাই। পরবর্তী ঘটনাটা একটু অদ্ভুত, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মিজানুর রহমান সানি, আমি এসেছি দোহার কার্তিকপুর থেকে। আমি ঘটনা চলে যাই। তো আমি 2013 সালে গ্রামের বাড়ি যাই কোরবানির ঈদ করতে। ঈদের 2-3 দিন পর আমরা রাস্তা দিয়ে হাঁটতে থাকি। তো আমার ফ্রেন্ড হঠাৎ বলতে থাকে যে চল বাসায় গিয়ে মোবাইলটা নিয়ে আসি। তো যেই কথা সেই কাজ, গেলাম ওদের বাসায় যাওয়ার পরে দেখি ওখানে একটি লোক মানে কি কোন একটা গল্প বলছে সবাইকে নিয়ে। তো গল্প শুনতে কার না ভালো লাগে, আমরা রীতিমতো বসে পড়লাম। তো তার বর্ণনা একটু আমি দিয়ে নিই। তিনি ছিলেন একটু আধ্যাত্মিক টাইপের, মাথায় বড় বড় লাল লাল সালোয়ার টাইপের কাপড়, চাদর পরা, এবং কি মানে কি আমরা সবাই শুনছিলাম মনোযোগ দিয়ে। তিনি বলতে থাকে তার সাথে ঘটনাটি ঘটা। তার নাম কবির চাচা, আমরা সবাই কবির চাচা নামে চিনতাম এখন। তো তিনি ও তার এক মামাতো ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেন।
তিনিও তার মামাতো ভাই মানে কি সম্পর্কে খুবই ঘনিষ্ঠ ছিল, এমনিতেও বন্ধু সুলভ। তো তারা একদিন ঠিক করে যে তারা চকে ঘাস কাটতে যাবে দুজনে মিলে। তো তারা ঘাস কাটতেছে, সবকিছু ঠিকঠাক। হঠাৎ করে মানে কি যে মানে কি তার মামাতো ভাই, তার নাম হলো আসলাম, সে মানে চিৎকার করে ওঠে। তো তার কাছে কবি চাচা গিয়ে দেখে যে তার হাতের আঙুলির ডগায় মানে কি দুইটা দাগ। সে দাগ দুটো দেখেই সে বুঝতে পারে যে এটা কি এর দাগ। এটা বেসিক্যালি এটা ছিল কালগোবরার কামড়। তো তাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে আসা হয়। তো বাড়িতে আনতে আনতে তার মানে কি শরীর হাত পা নীল হয়ে ওঠে। মানে আশেপাশে গ্রামের যত সাপুড়ে ছিল, ওঝা ছিল, তাদেরকে খবর দেওয়া হয়। তারা মানে কি কেউ কিছু করতে পারছিল না, মানে কি রোগীর কোনো সুস্থতা তারা করতে পারছিল না। তো মানে কি এক ওঝা বলে যে এটা অসম্ভব, মানে কি এই রোগী ভালো করা সম্ভব না। তো তার পাল ছিল না, কিন্তু কেনই যেন মানে কি কবির চাচার মনে হইতেছিল যে এখনো মরে নাই বা এখনো করার কিছু আছে, হাতে এখনো সময় আছে। তো তিনি বাড়ির সবাইকে লাশটাকে দাফন করতে মানে কি বারণ করে, এবং কি গ্রামের সবাইকে দেখাতে বারণ করে সে ঢাকায় চলে আসে কোন একটা উদ্দেশ্যে। তার উদ্দেশ্যটা ছিল এরকম, তিনি ঢাকার এক দরবেশকে চিনতেন। আমরা তার নাম বলবো না, আমরা মানে মোটামুটি ঢাকার কোন একজন দরবেশ, যাকে মোটামুটি নাম বললে সবাই চিনবেন, এরকম কেউ একজন। আমি নামটা জানি, বাট আমরা নামটা উল্লেখ করতে চাচ্ছি না। আচ্ছা, মানে কি তাকে মানে কি তার ইটা ছিল এরকম যে তাকে পেছন থেকে 2 হাত সমেত জড়িয়ে ধরতে পারলে মানে কি কিছু একটা চাইলে সে তাকে ফিরিয়ে দেয় না, এরকমটা। তো তাকে সে সৌভাগ্যবশত তাকে পেয়ে যায়, এবং কি তাকে পিছন থেকে ওরকম ভাবে জড়িয়ে ধরেন। এবং কি সে বলতেছিল কবির চাচা যে আমি যখন 2 হাত দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরছি, আমার মনে হইতেছিল যে আমি কোন একটা আগুনের গোলা ধরছি, মানে কি এতটা ফোর্স তার থেকে মানে কি বিকীর্ণ হচ্ছিল। তার মানে কি মনে হচ্ছিল যে হাতের কবজি থেকে কুনোই থেকে মানে কি ছুটে ছুটে আসতেছে, মানে কি এতটা শক্তি দিয়ে সে বলতেছে ছাড় আমাকে। তো কবির চাচা বলে যে না, আমাকে কথা না দেওয়া পর্যন্ত আমি ছাড়বো না। তো কিছুক্ষণ পরে সেই দরবেশটি বলে যে হ্যাঁ, আমি তোকে কথা দিলাম, তুই কেন এসেছিস আমি বুঝতে পারছি। তো যা যা করতে বলবো তুই কি করতে পারবি? তো কবির চাচা এক কথায় রাজি হয়ে যায়। তো তাকে বলে যে এরকম তোকে দাফন করা হয়ে গেছে, তো তুই করবি কি, তুই এরকম আজকে রাতে রাত মানে কি মধ্যরাতে তুই ওখানে কবরস্থানে থাকবি, এবং কি একা আসলে ভালো হয়, যদি তোর কোনো বিশ্বস্ত বন্ধু থাকে, বিশ্বস্ত কেউ থাকে, তাকে তুই সাথে আনতে পারিস। মানে তাকে এরকম করে আর বেশ কিছু উপকরণের কথা বলে দেয়, যে এরকমটা যে 3.5 হাতে একটা বাঁশ লাগবে, তারপরে আর এই কলা গাছের যে মাইস পাতা সেটা লাগবে, নতুন একটা ঘটি, সেটা করে মানে কি 7 ঘাট থেকে পানি আনা, এবং কি একটা কুদাল। তো তারা উপকরণ সবগুলা নিয়ে এরকম তার অপেক্ষায় থাকে। তো ওই কবরস্থানের পাশ দিয়ে একটা নদী। তো ওই নদীতে ভেলায় মানে কি তারা দূর থেকে মানে কি এরকমটা বুঝতে পারছে যে ভেলাই করে আসছে, ভেলাই করে এসে মানে কি হেঁটে হেঁটে তার সামনে আসছে, বলে আমি আসছি, কোনো সমস্যা নেই। তো তার কথা অনুযায়ী মানে কি তারা কাজ শুরু করে দেয়। কবর খুঁড়ে তাকে বের করে আনা হয়। বের করে আনার পরে তার মাথায় মানে কি অনেক ঝাড়ফুঁক করে এবং কি নানা কিছু বিড় করে বলে তার মাথায় ফু দিচ্ছিল, এবং কি পানি দিয়ে মাথায় প্রলেপ করছিল, এবং তো অনেক কিছু বলতেছিল। এরকমটা 20 থেকে 25 মিনিট যাবার পর সেই মানে কি আসলাম মানে কি মা বলে একটি ডাক দিয়ে ওঠে, এবং কি তার জ্ঞান আসে, কিন্তু সে কিছু বলতে পারতেছিল না। তারা এতটুকু মনে আছে যে সে ঘাস কাটতে, এবং এই যে সেন্সলেস অবস্থায় ছিল, এর মধ্যে তার কোনো মানে কোনো ধরনের কোনো পরিবর্তন বা কোনো কিছু হয় ওরকম কোনো পরিবর্তন হয়নি। তাকে ওরকম সুস্থ তোলার পরে সে স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু তার কিছু মনে নেই যে সে কি করছে বা কোথায় ছিল এতক্ষণ এই টাইমটা। তার শুধু এতটুকু মনে আছে যে সে মানে কি ঘাস কাটতে গেছিল, এইটুকু তার মনে আছে। তো মানে কি এরকম সবকিছু করার পরে সে বলে যে এখন কোনো তোমাদের ভয় নেই, মানে সেই দরবেশটা বলে এখন তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা এখন বাসায় যেতে পারো, তো আমার এখন আসতে হবে, আমি আসি। এই কথা বলে সে হাঁটতে হাঁটতে সেই নদীর দিকে আসে, এবং কি সে ভেলাই করে, দূর থেকে অতটা দেখা যাইতেছে না, সে বললো যে ভেলাই করে সে চলে আসে এরকমটা। তো তাকে নিয়ে তারা মানে কি 3 জন ওখানে একটি গাছের নিচে বসে, এবং কি অনেকটা টেনশন ফিল করে যে এখন কি করবো বা এখন কি করা উচিত আমাদেরকে। তো তারা বুদ্ধি করে যে তারা ঢাকা চলে আসবে কাউকে কিছু না জানিয়ে। তো আসলাম বললো যে না, যাওয়ার হয়ে গেছে, আমি বাসায় যাবো, যেটা হয় হবে। তো আমি বলিনি মানে কি সে বিবাহিত ছিল আসলাম। তো বাসায় আসার পর মানে সকালের দিকে তারা বাসায় আসে। বাসায় আসার পর তার স্ত্রী তাকে প্রথম দেখে, দূর থেকে দেখে সে সেন্সলেস হয়ে পড়ে, যেটা সে কি দেখলো বা এটা কি করে সম্ভব।
তো আসার পরে এরকম তাকে এক এক করে সবাই দেখতে থাকে, আসতে থাকি। এটা কোনো ডাক্তার টাক্তার কিচ্ছু দেখা যায়? না না না, সেটা ডাক্তারের কোনো ই ছিল। আর ঘটনাটা আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর আগেকার ঘটনা। আচ্ছা ওরকমটা ফ্যাসিলিটি গ্রামের বাড়ি ছিল না ডাক্তারের কোনো। তো তাকে দেখে সবাই এরকম 2-4 গ্রামে থেকেও তাকে দেখতে আসে, এবং কি এই ঘটনাটি কার্তিকপুর এলাকায় মানে কি খুব প্রচলিত একটি ঘটনা ছিল। কার্তিকপুর এলাকায় না, মানে কেউ যদি খোঁজ দেন তাহলে তিনি সেটা জানতে পারবেন। দোহারে কার্তিকপুরে। আচ্ছা ওকে। তারপরে তিনি মানে কি ওই ইয়ের পরে তার সাথে মানে কি তার স্ত্রী মানে কি তার স্বাভাবিক হয়, এবং কি হওয়ার পরে তাকে মেনে নেয়। প্রথম দিকে সবাই অস্বীকার করলে পরবর্তীতে সবাই তাকে মানে কি মেনে নেয়, এবং কি এটা একটা নর্মাল। আপনি যেন কি বলছিলেন যে সাপে কামড় দিলে অনেক সময় এরকম হ্যাঁ, গ্রামও আমাদের ওদিকে মানে কি একটা প্রচলন আছে যে গ্রামও জানে, গ্রামে বাস করে তারা শুনতে পাবে যে সাপে কামড় দিলে 7 দিন পর্যন্ত নাকি পিত্তির নিচে দম থাকে, এরকম একটা মানে কথা প্রচলিত আছে। আচ্ছা এবং কি তার মানে কি তিনি মারা যাওয়ার পর তার বুক থেকে মানে কি একটা শব্দ আসতেছিল, কিন্তু তার হাতে কোনো পালস ছিল না, কোনো পালস ছিল না, এবং নিঃশ্বাসটা অফ ছিল। আচ্ছা, এটা আপনাদের ওই এলাকায় ঘটেছে? হ্যাঁ। আমার এখনো বিশ্বাস করতে প্রবলেম হচ্ছে। যাই হোক, আপনাদের বিশ্বাস করা না করা পুরোপুরি মানে আমাদের সবারই বিশ্বাস করা না করা পুরোটাই নিজের নিজের ব্যাপার। বাট সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে উনি বারবার করে দাবি করছেন যে এরকম ঘটনা একটা ওই এলাকায় ঘটেছে এবং ওই এলাকায় প্রচলিত আছে। আমরা শুধু সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি যেখানে বেশ কিছু SMS রয়েছে। আমাদেরকে ফুর্তি আলামী SMS করেছেন, ইরফান আমাদের SMS করেছেন আমার, এবং তিনি বলছেন যে আজকে তার বিয়ে হয়েছে ইরফানের। ওকে, এবং তিনি আমাদের সাথে রয়েছেন। আপনার নতুন জীবনের জন্য অনেক 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 শুভকামনা, এবং আশা করছি যে আপনার প্রতিটি দিন আপনার জীবনে অনেক আনন্দের হয়ে আসবে। এবং আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে লিখেছেন, ভালো লাগছে, ফুর্তি লাগছে। আমাদেরকে রফিক ওয়েলনেস থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন দিস ইজ মাই ফার্স্ট SMS, আই ওয়ান্ট টু বি your friend. ওকে, আমাদেরকে বিপ্লব SMS করেছেন, মমো আমাদের SMS করে লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে বাহার খিলগাঁও থেকে SMS করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন শিপলু জিঞ্জিরা থেকে। আমার ফ্রেন্ড সাদমান আজ ভূত এফএম শুনছে, প্লিজ তাকে ওয়েলকাম করো। ওয়েলকাম সাদমান, ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। লুভানা আমাদের SMS করেছেন, ফার্স্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। প্রিন্স আমাদের কচুঘাট থেকে SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন প্রসূন মন্ডল। এছাড়া আমাদেরকে দৌলতপুর খুলনা থেকে SMS করেছেন। ফার্স্ট স্টোরি অনেক প্রশংসা, যিনি ফার্স্ট স্টোরি বলেছিলেন তাকে আমরা একবার ফিরিয়ে নিয়ে আসি, তার সেকেন্ড ঘটনাটা আপনাদের শোনাই, এবং আশা করছি প্রথম স্টোরির মতো এই ঘটনাটা আপনাদের অনেক 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 ভালো লাগবে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফরহাদ ময়মনসিং থেকে, এবং আমাদেরকে SMS করেছেন সিয়া অনামিকা ময়মনসিং থেকে, অনেকদিন পর শুনছেন তারা। আমাদেরকে আহাদ খান SMS করেছেন ঢাকা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন রাহাত। এছাড়াও নিলয় ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে SMS করেছেন। নাইম আমাদের SMS করেছেন নাই নাসির। এছাড়াও ওয়ারি থেকে MG ফাহিম আমাদের SMS করেছেন, MJ ফাহিম। এছাড়াও আলিফ উত্তরা থেকে SMS করেছেন। সাইফুল আমাদের SMS করেছেন কোনাপাড়া থেকে। আরো অনেকে SMS করছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নম্বরে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা আরো একবার বলবেন। প্রথমে আপনি ঘটনা শেয়ার করেছিলেন, আরো একটা ঘটনা আমরা শুনবো তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরো একবার। হ্যালো রাসেল ভাই, আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি অর্ণব। আমি কোনো সুযোগ দিচ্ছি না, আপনি নিজে ভালো ঘটনা লিখে এখানে এসেছেন, এবং লিসনাররা প্রত্যেকে আমাদের যারা রয়েছেন তারা আপনার ঘটনার প্রশংসা করছে, মানে এবং এটাই হচ্ছে রিজন আর কি। এখন যে ঘটনাটা বলবো এটা আমার গ্রামের বাড়িতে ঘটা একটা ঘটনা আমার সাথে। তো ঘটনাটা হচ্ছে 2012 সালের রোজারিদের 2 দিন পরের ঘটনা। তো বন্ধুদের সাথে সারাদিন ঘুরে ফেরার পর সন্ধ্যার পরে আমি বের হই। আমার সাথে অনেকেই ছিল, কয়েকজন ফ্রেন্ডে বিদায় দেওয়ার পর সন্ধ্যার সময় আমি আর একটা মামারের সময় দেওয়ার জন্য ওনার বাসায় গেলাম। উনি আমাকে ঘুরতে ঘুরতে একটা আমাদের পাশের এলাকার হিন্দু বাড়ি বলে পোড়া বাড়ি, তো হিন্দু বাড়িতে গেলাম। তো মামা ফোনে কথা বলতেছিল, সব সময়টাই উনি ফোনে কথা বলতেছিল। তো উনি আমার নিয়ে গেছে। তো আমি জায়গাটা আমার কাছে কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগতেছিল তখন। তো আমি আশেপাশে দেখতেছিলাম আর মামার দিকে তাকাচ্ছিলাম বারবার, কারণ আমার কাছে কেমন জানি অদ্ভুত লাগছিল। তো এমন সময় খেয়াল করলাম যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ওই রাস্তায় যে কে যেন আসছে, সাদা কাপড় পরে, সাথে একটা পিচ্ছি, 4 থেকে 5 দিন বয়স হবে বেবিটার কোলে।
তো একটা জায়গায় এসে থেমে যায়, যেখানে মানুষের চলাচল নেই, এমন একটা জায়গায় গিয়ে থেমে যায়। তো পিচ্ছিটা তখন অনেক কাঁদতেছিল। তো মহিলাটা মানে কান্নাটা থামানোর চেষ্টা করতেছিল। আমি এটা দেখা মামারে বলতে চেষ্টা করলাম, কিন্তু মামা ফোনে ব্যস্ত থাকার কারণে আমি ওনারে বলতে পারিনি। তো ওনারে জোর করে আমি ট্রেনে বাসায় নিয়ে আসলাম। তারপরে রাত তখন প্রায় 10টা 15 বাজে। তো বাসায় এসে 11টার মধ্যে আমি শুয়ে পড়লাম, আর 11:30টার মধ্যে ঘুমাইয়া পড়ছি মনে হয়, এরকমই সময়টা। তো আমার হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে দেখি যে মোবাইলে দেখলাম যে 1:40 বাজে তখন। তো যখন নাকি আম, এমন একটা অদ্ভুত একটা শব্দে আমার ঘুমটা ভাঙে। শব্দটা হচ্ছে এরকম, টি টেবিল বা টেবিল ফ্লোরের মধ্যে টানাটানি করলে যেরকম শব্দটা হয় এরকম। তো আমি বিষয়টা খেয়াল করলাম যে আমার রুমে রাখা টি টেবিলটা, সোফার পাশে যে টি টেবিলটা রাখা আছে ওইটা 4 থেকে 5 হাত দূরে চলে গেছে যে জায়গায় আগে ছিল। তো আমি ভাবলাম হয়তোবা কেউ নিতে পারে, আমি ঘুমানোর পর কেউ নিতে পারে, আম্মু, ভাইয়া বা আব্বু। লাইটটা জ্বালালাম, টি টেবিলটা ঠিক করলাম, তারপর আবার শুয়ে পড়লাম। এরপর আবার কিছুক্ষণ পর এরকমই একটা শব্দ, তারপর আবার দেখলাম টি টেবিলটা আরেক জায়গায় চলে গেল। তো আমি ভয় পেয়ে গেলাম বিষয়টা। তেমন কোনো পাত্তা না দিয়ে কয়েকটা সূরা পড়তে পড়তে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর যখন নাকি সোজা হয়ে শুইলাম, এমন সময় উপর থেকে মশারি ভেদ করে ছিঁড়ে আমার উপরে কি যেন একটা পড়লো। আহ এরকম একটা যে প্রচন্ড বড় বড় লোম আর হনুমানের টাইপের দেখতে। এটা হচ্ছে আমি ড্রিম লাইটের আলোতে দেখছিলাম রুমের। তো আমার গলা চেপে ধরে, এত পরিমাণে জোরে গলা চেপে ধরে যে আমার মুখ দিয়ে লালা ঝরছিল তখন। আর আমি বাঁচার জন্য আর্তনাদ করছিলাম ওই জিনিসটা থেকে। তো আমার শরীরে তখন কোনো শক্তি ছিল না বলতে কাউকে ডাকার চেষ্টা করতেছি, আম্মুকে, ভাইয়াকে বা আব্বুকে। সবাই সজাগ, কিন্তু আমি বুঝতেছি সবাই সজাগ, কিন্তু আমি তাদের ডাকি, কিন্তু আমার কোনো গলার মধ্যে স্বর বেরোচ্ছে না, কোনো আওয়াজ বেরোচ্ছে না। তো এমন সময় দোয়া দরুদ পড়তে থাকি কিছু, হাতে একটু শক্তি আসে। তারপর আমি ওই জিনিসটা আঘাত করতে চাইলাম। তার আঘাত করাতে কি হলো, তার শরীরটা ভেদ করে তার পিছনের দিক থেকে চলে গেল, কিন্তু তার শরীরে আঘাতটা লাগলো না। তারপরে আমি আম্মুকে ফোন দিতে চাইলাম, কিন্তু নাম্বারটা ডায়াল করার মতো শক্তি আমার হাতে ছিল না। এমন সময় আমার মাথায় আসলো যে আমার ফার্স্ট ডায়াল লিস্টে কে আছে, যে আমার সে একটা ফ্রেন্ড, খুব ভালো একটা ফ্রেন্ড হাসান ছিল আমার ডায়াল লিস্টে। তো আমি ওরই কল দিলাম। ডায়াল লিস্টে কে ছিল তখন কল দিয়ে বুঝতে পারলাম যে কে ছিল, মনে আসছে। তারপরে কল দিলাম, ও রিসিভ করলো। এতটুকু বুঝতে পারলাম ও হেলো হেলো বলতেছে, কিন্তু আমার কোনো শব্দ সে শুনতে পাচ্ছে না। সে কয়েক মিনিট হেলো হেলো বলার পর বিরক্ত হয়ে রেখে দিল, কেননা রাতের বেলা কাউকে যদি ফোন দেওয়া হয়, সে হেলো হেলো না বললে সে বিরক্ত হবে, স্বাভাবিক। তো আমি ফোনের আশা ছেড়ে দিলাম, তাকে আবার ওই জিনিসটারে আঘাত করতে চাইলাম। আঘাত করার ফলে কি হলো, সে আমাকে টেনে হিচড়ে ফ্লোরে ফেলে দিল। আমি ভাবলাম এই বুঝি আমি বেঁচে গেলাম, কিন্তু না। একটু উঠবো এমন সময় সে আবার আমাকে চেপে ধরে, এমন ভাবে চেপে ধরে এইবার আমি আমার বাঁচার আশা একদম ছেড়েই দিলাম, যে আমি বাঁচতে পারবো না। এমন সময় খেয়াল করলাম যে আমার সে গলা চিপে ধরার পর আমার লালা বেরিয়েছিল, লালা বের হয়ে আশেপাশে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়েছিল। তো আমি ড্রিম লাইটের আলোতে আরেকটা বিষয় খেয়াল করলাম যে টি টেবিলের কর্নারে একটা গ্লাস রাখা আছে। তো মাথায় আসলো, যদি গ্লাসটা কোনোভাবে ভাঙতে পারি, ওই ভাঙার শব্দে আম্মু অথবা আব্বা বা ভাইয়া কেউ হয়তো বা সজাগ পাবে, যেহেতু তারা কিছু কিছু মানুষ সজাগ। তো আমি গ্লাসটা ভাঙলাম, যেভাবে ভাঙলাম, প্রচন্ড শব্দে গ্লাসটা ভাঙলো। কিন্তু কিছু দুঃখের বিষয়, আমি আজও পর্যন্ত এটার ব্যাখ্যা পেলাম না, এত জোরে গ্লাসটা ভাঙলো। আমার আম্মু মানে জেগে থাকা সত্ত্বেও গ্লাসের আওয়াজটা শুনতে পেল না। এর একটু পর আবার আমি দোয়া দরুদ একদম আশা ছেড়েই দিলাম, দোয়া দরুদ করতে থাকলাম। এমন সময় আমার গলা দিয়ে একটু আওয়াজ বের হচ্ছে। এমন সময় আম্মুরে ডাকতে চাইলাম। আম্মুর অনেকক্ষণ ডাকার পরে আম্মু বলতেছে,
অর্ণব আব্বারে বলতেছে, আমি শুনতেছি যে অর্ণব মনে হয় আমাকে ডাকতেছে। তারপর আম্মু আমার রুমে আসলো, এসে দেখলো আমি বিছানায় নেই। আম্মু টোটালি অবাক হয়ে গেল। তো তারপরে আম্মু লাইট জ্বালালো, দেখে আমি ফ্লোরে শুয়ে শুয়ে নিজের গলা নিজে চাপতেছি, প্রচন্ড জোরে জোরে নিজের গলা নিজেই চাপতেছি। তো আর আমার নাক মুখ সব দিক দিয়ে লালা জ্বর ছিল, পুরো ফ্লোর ভিজে গেছে আমার লালায়। তো আরেকটা বিষয় খেয়াল করলো আম্মু, যে আমার শরীরের উপরে একটা ছায়ার মতো কি যেন আছে। এটা আমার আম্মু যখন আমাকে টাচ করলো, তখন এই ছায়াটা জ্বালানো দিয়ে বের হতে চেষ্টা করলো, কিন্তু জ্বালানোর মধ্যে পর্দা লাগানোর ফলে সে বের হতে পারছে না। এমন সময় পর্দাটা ছিঁড়ে বের হয়ে গেল। তো আম্মু তারপরে খেয়াল করলো যে আমার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর, মাথায় পানি দিল, ট্রিটমেন্ট করালো। পরদিন একটা হুজুরকে দেখানো হলো আমাকে। হুজুর এইভাবে ব্যাখ্যা দিল যে এটা হচ্ছে একটা দুষ্ট জিন, হয়তোবা আমি তার কোনোভাবে তার ক্ষতি করছি, এই কারণে সে আমাকে মারার চেষ্টা করতেছিল। যদি আমার আম্মু সঠিক সময়ে না আসতো, তাহলে সে আমাকে মেরেই ফেলতো। তারপর দিন আমার কয়েকটা ফ্রেন্ড, রিয়াদ, সোহাগ, তানসেন, শাওন, রনি, ওরা গেছিল সবাই বাসায়। ওরা দেখছে যে আমার মশারিটা ছেঁড়া, তারপরে জানালার পর্দা ছেঁড়া। তারপর 3 দিন আমি অসুস্থ ছিলাম, 3 দিন পর আবার সুস্থ হলাম। এই ছিল এই আমার ছিল আপনার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এখন আপনি পুরোপুরি সুস্থ, আপনার কোনো সমস্যা নাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Root FM, the night. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুদ এবং আজকের অতিথিরা, এবং আপনারা সবসময়ের মতো আজকেও আছেন আমাদের সাথে ডেফিনেটলি। এবং আশা করছি যে এনজয় করছেন, এবং কেমন লাগছে জানাতে আমাদেরকে অবশ্যই SMS করুন বা ফেসবুকে কমেন্ট করুন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে আপনি স্টুডিওতে এসে সরাসরি ঘটনাটা শেয়ার করবেন, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো ঘটনা না লিখে সরাসরি আমাদেরকে রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন, এবং আপনার অডিও ক্লিপটি যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। আমাদেরকে দেখতে পাচ্ছি হন্টেড আরিফ SMS করেছেন, ফার্স্ট SMS তার। আমাদেরকে শাকিলা এবং রাজু বরিশাল থেকে SMS করেছেন। ডিজে শিশির মেডিকেলের ঘটনা চাই ভাইয়া। ডেফিনেটলি আমরাও চাই, এবং আমরা চাইছি যারা মেডিকেলে পড়াশোনা করছেন বা যারা ডক্টর, তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং যাদের ঘটনা নিয়ে বেশি বেশি করে ভূত এফএমে আসুন, আমরা সত্যিই চাই। নাহিদ রবিন আমাদের SMS করেছেন ধামরাই থেকে, সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। তৃষা আমাদেরকে খুলনা থেকে SMS করেছেন, এবং তিনি ভয় লাগে তবুও না শুনে থাকতে পারি না। সৌরভ আমাদের লিখেছেন টুঙ্গিপাড়া থেকে, এবং তিনি লিখেছেন যে আমি শুনছি ভয় পাচ্ছি। এছাড়া আমাদেরকে নেত্রকোনা থেকে লিখেছেন হেদায়েত। এছাড়াও সাফওয়ান আমাদের লিখেছেন ভূত এফএম অসাম। ঐশী আমাদের লিখেছেন আই লাইক ভূত এফএম। সামনে আমাদের লিখেছেন ভাইয়া জিনের সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়েছেন। কাশেম আমাদের SMS করেছেন রোজা খুলনা থেকে, SMS করেছেন মাহিন চিটাগং থেকে, জিহাদ কেরানীগঞ্জ থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও জাহিদ আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মিরপুর থেকে ঈশান। এছাড়াও কবির জিঞ্জিরা থেকে আবারও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, আপনি যদি SMS করছেন তাহলে নিয়মটি তো জানি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি কমেন্ট করছেন অনেকেই, এবং ফেসবুকে কমেন্ট করছেন। আপনি যদি ফেসবুকে কমেন্ট করতে চান তাহলে আপনাকে অ্যাড্রেসটি বলে দিচ্ছি, আরেকবার মনে করে দিই, www.facebook.com/radiofurti। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে আর কে রাহাত এখানে কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে
তানভীর, এছাড়া আমাদের এখানে কমেন্ট করেছেন সোম বিশ্বাস, এবং এছাড়া আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি রক্স সাগর, এবং এছাড়াও দেখতে পাচ্ছি হুসাইন আহমেদ আমাদের এখানে কমেন্ট করেছেন ফেসবুকে, এবং এছাড়াও আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি এমডি জাহিদুল হোসাইন সহ আরো অনেকে, অনেক পজিটিভ অনেক কিছু নেগেটিভ কমেন্টও রয়েছে। আপনারা গেলেই সেখানে ভিজিট করলে বুঝতে পারবেন, এবং আমি চাচ্ছি যে আপনারা সেখানে যান এবং আপনারা আপনাদের মতামতগুলো জানান। এবং এইটা এমন একটা জায়গা যে জায়গাতে আমি পরবর্তীতেও আমার মানে আপনাদের পাঠানো সমস্ত কমেন্টগুলো আমি পড়ে দেখতে পারবো বা চেক করতে পারবো। এনিওয়েজ, চলে যাবো আমরা ঘটনায়, এবং আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আরো একজন নতুন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আচ্ছা নামটাকে শুনি। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম আসাদুজ্জামান নবীন। আপনি লাস্ট কবে ভূত এফএম এসেছিলেন? আমি লাস্ট 1.5 বছর আগে। 1.5 বছর আগে। মাঝখানের সময়টা আপনি মালয়েশিয়া ছিলেন, জি এবং আবারও মালয়েশিয়া চলে যাবেন কালকে। জি, কালকে আপনার ফ্লাইট, রাইট? এবং এর মাঝখানে যে আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং আপনি বলছিলেন যে আপনি ঘটনার শুরুতে মনে হয় কিছু ইনফরমেশন দিবেন আপনার এলাকা সম্পর্কে জি। মালয়েশিয়ার। ইনফরমেশনটা হচ্ছে আমি যে এলাকাটায় থাকি সেটা তেলেঙ্গার স্টেট বলে। আর ইনফরমেশনটা হচ্ছে আমার প্রথমে আমি গিয়ে এরকম শুনেছি অনেক মালয়েশিয়ানের কাছে যে জোহর বারু যে স্টেটটা আছে মালয়েশিয়া সিঙ্গাপুর বর্ডারের কাছে, সেই স্টেটটা অনেক হন্টেড এবং ওখানে অনেক এ ধরনের ঘটনা ঘটে। তো সেখানে সাধারণত এরকম হাইওয়েতে যখন রাতে গাড়ি চলে সেখানে আপনি যদি গাড়ির জানালা খুলে দেন তাহলে অনেক ধরনের আমরা পবিত্র জায়গাগুলোতে গেলে যেরকম আমরা সুবাস পাই বা ঘ্রাণ পাই, সাধারণত ঘ্রাণ আমরা ওখান থেকে সাধারণত পাওয়া যায়। আর যেটা হচ্ছে যে ওখানে একটা হন্টেড প্লেস আছে ভিলা নাবিলা। তো এটা আমার নিজের অভিজ্ঞতা, যেটা হচ্ছে সম্পর্কে মানে কি ধরনের কথা প্রচলিত আছে যদি বলতেন? প্রচলিত হচ্ছে ওখানে কেউ রাতে থাকতে পারে না। আর হচ্ছে যে ওখানকার যে জানালাটা রাস্তার দিকে মুখ করা, সেই জানালাটা থেকে অনেকেই অনেক ধরনের অদ্ভুত ঘটনা দেখে যে বাড়িটাতে ঘটছে। এবং এটা দিনের বেলাতেও দেখা যায়। এটা এরকম ইন্টারনেটে গিয়ে যদি ভিলা নাবিলা জোহর বারু এরকম কিছু টাইপ করে সার্চ করা হয় তাহলে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। তো যেটা হচ্ছে আমি নিজে যেটা দেখেছি সেটা হচ্ছে একটা চেহারা দেখা যায় জানালা থেকে, এবং সেটা চেহারাটা বিকৃত একটা চেহারা সেটা দেখা যায়। যাই হোক, এরকম অনেক হন্টেড ঘটনা মালয়েশিয়াতে ঘটে, এবং একটা বড় দেশ হিসেবে জনসংখ্যা কম হিসেবে অনেক ঘটনাই সেখানে ঘটে থাকে। তো যেটা হচ্ছে আমার ঘটনাটা হচ্ছে রিসেন্টলি ঘটে যাওয়া ঈদের আগে। আমি 27 তারিখে ওখানে ছিলাম। তো আমাদের ঈদের ছুটি ছিল 3 তারিখ পর্যন্ত। তো আমরা এই ঈদের কথা বলছেন তো? জি জি, এই ঈদের কথা। তো এটা হচ্ছে যে আমরা 27 তারিখ রাতে আমরা চিন্তা করি যে আমরা ফ্রেন্ডরা মিলে যারা ঘনিষ্ঠ আছি তারা একটু বিচে গিয়ে গোসল করে আসব। তো আমরা সেখানে যাই, এবং যাওয়ার সময় আমরা চিন্তা করি যে ফার্স্টে সেহরি করে তারপরে আমরা বিচে যাব। তো সেহরি করে বিচে যাওয়ার সময় হাইওয়ে দরকার হয়। তো সেটা ছিল ফজরের আগে, আমরা নামাজ পড়িনি তখন। সেহরিটা করে তাড়াতাড়ি আমরা বিচে চলে যাই। তো যখন আমরা বিচে যাই, যাওয়ার সময় আমাদের যে হাইওয়েটা পড়ে ওই হাইওয়েটাতে আমরা প্রায় শেষের দিকে আমরা দেখি যে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, একটা পুলিশের পেট্রোল কার আর একটা হচ্ছে সিভিলিয়ানদের। আচ্ছা। তো সিভিলিয়ানদের গাড়িটাতে লাইট জ্বলা, আর মোটামুটি মানে সেই তো করা শেষ হয়ে গেছে, মোটামুটি ফজরের আজানও হয়ে গেছে, মানে না, ফজরের আজানের আগে আগে। আচ্ছা, ওকে। তো সেটা হচ্ছে এরপরে আমরা আর পুলিশের গাড়িটা সাইরেন লাইটটা জ্বলছে, এটাই। আর বাহিরে কেউ ছিল কিনা স্পিডে ওটা দেখা হয়নি আমাদের। তো আমরা সামনে চলে যাই, কিছুক্ষণ পরে দেখি যে একটা পুলিশের গাড়ি আমাদের পেছনে আসছে এবং সাইরেন বাজাচ্ছে। সাধারণত আমরা ওটা ধরে নেই যে এ ধরনের কিছু ঘটলে আমাদের চেক করার জন্য হ্যাঁ এটা এসে থাকে। তো আমরা স্লো করি সাইডে, যখন স্লো করি তখন ওরা পাশে এসে বলে যে তোমরা স্লো করো না, তোমরা আমাদের ফলো করো।
উল্টা কথা বললো একদম। জি। আচ্ছা, ওকে। তো আমরা ওদেরকে যে কথা সেই কাজ আমরা ফলো করে সামনে চলে যাই। যখন এটা পোর্ডিকসন পুলিশ স্টেশন বলে এটাকে, যেটা বিচের পুলিশ স্টেশন, ওখানে যখন আমরা যাই তখন ওরা গাড়িটা থামিয়ে ওদের পেছনের যে সিট ওটা থেকে একটা লাশ নামালো। লাশটা হচ্ছে একজন মালয়েশিয়ান মহিলার। আচ্ছা, তো আমরা যেটা পুলিশের কাছ থেকে বর্ণনা শুনতে পেলাম যে ওরা অনেক দূর থেকেই দেখছিল যে অর্থাৎ রাস্তায় যেরকম দেখা যায় ডিফারে যে দূরে একটা ঘটনা ঘটছে, তো ওরা ওই হন্টেড ঘটনাটা ওই মহিলাকে জানাতে চায়নি। জিনিসটা হচ্ছে যে মহিলাটা আর তার হাজবেন্ড যেটা হচ্ছে ওখানে যায়, আর হাজবেন্ডটা গাড়ি রেখে বলে যে আমি জাস্ট একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবো, তুমি বসো। তো এই টাইমটায় সে পেছনে যায়, গাড়ির পেছনে একটু নিচে নামে। আর পাশে পাম বাগান, যেটা পাম গাছের যে বাগান, সেটা থাকে দুই পাশেই পাহাড়ে। তো সে একটু নিচে নামে। তো এটা যখন পুলিশ দেখে যে ওখানে এরকম কিছু ঘটনা ঘটছে, তখন ওরা ওখানে গিয়ে দাঁড়ায় গাড়িটার সামনে, এবং গাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে মহিলাটাকে বলে যে আপনি আমাদের সাথে চলে আসেন, জাস্ট ফলো করেন আমাদেরকে। পুলিশ বলে? জি, পুলিশ বলে। হাজবেন্ডটা ওখানে ছিল না। আচ্ছা, ওকে। তো ওয়াইফকে বলে যে আপনি চলে আসেন আমাদের সাথে। যখন সে বলে তখন বলে যে আমার হাজবেন্ড তো পেছনে গেছে, এখন তো সম্ভব না, আমার হাজবেন্ড আসুক আমরা একসাথে। তো বলে যে আপনি আপনার হাজবেন্ডের চিন্তা আপনাকে করতে হবে না, সেটা আমরা দেখবো পরে, কিন্তু আপনি চলে আসেন। তো মহিলার একটু সন্দেহ হয়। যখন সন্দেহ হয় তখন তিনি পিছনে ফিরে দেখেন, তো পুলিশের গাড়ির যে লাইটটা ছিল, হেডলাইট, তো হেডলাইটটা পেছনে যাচ্ছিল। তো ওই আলোতে তিনি দেখেন যে তার হাজবেন্ডের উপরে বসে কোনো একটা কিছু, অর্থাৎ এই দুনিয়ার বলা যায় না সেই জিনিসটা, তার হাজবেন্ডের লিভারটা খাচ্ছে। মানুষ না অন্য কিছু একটা, যাই হোক সেটা হতে পারে অনেক কিছুই। তো সে খাচ্ছে লিভারটা, এবং এটা দেখে মহিলা চিৎকার করে ওখানে মারা যায়, স্ট্রোক করে বা যে কোনো করে কিছু একটা। তো মারা যায়। তো পুলিশ ওই দিকে যায়নি, কারণ মালয়েশিয়া পুলিশ দেখা যায় যে বেশিরভাগ মানুষই আধ্যাত্মিক টাইপের যে কথাগুলো আমরা শুনি, বা এরকম হন্টেড জিনিসের উপর অনেক বিশ্বাস তাদের। তো পুলিশ ওখানে যায়নি, তারা শুধু মহিলার লাশটাকে নিয়ে চলে আসে, আর সেটাই আমরা দেখি। আপনার লাশটা একদম ওই সময় দেখতে পেয়েছিলেন? জি। ওকে, এই ছিল আপনার ঘটনা, রাইট? আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আমরা পরবর্তী ঘটনায় যাব আবারও। তার মাঝখানে কিছু SMS আমি পড়ে ফেলি। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন তাশিক রামপুরা থেকে, এবং তিনি বলছেন যে আই হ্যাভ সাম থ্রিলিং স্টোরি। তো আপনি একেবারে আর ওয়েট না করে এই সপ্তাহে আমাকে সব ঘটনাগুলো পাঠিয়ে দিন। এবং তিনি বলছেন হাউ ক্যান আই সেন্ড ইট। আমি প্রতিদিনই বলি, তারপর আরো একবার বলছি, আজকেও অনেকবার বলেছি, তারপরে এখন আপনার জন্য বলছি, আপনি এখনই লিখে ফেলুন যদি মনে না থাকে। আপনি আমাদের অ্যাড্রেসটা প্রথমে লিখুন, bhutfm@radiofurti.fm। আমি স্পেলিংটি বলছি BHOOTFM @RADIOFOORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এছাড়াও যদি আপনি শুরুতে উল্লেখ করুন যে আপনি ঘটনাটি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমার মনে হয় যে একেবারেই দেরি করবেন না। আপনার যদি ঘটনা সত্যি আপনার কাছে মনে হয় যে সেরকম দারুণ কোনো ঘটনা আপনার কাছে আছে যেটা সবাইকে জানানো দরকার এবং সবাই জানতে পারলে অনেক এনজয় করবে, তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদেরকে আচ্ছা, কিভাবে লিখবেন এটা হয়তো এখনো ক্লিয়ার হয় নাই। আপনি যে কোনো ইমেল অ্যাড্রেস আপনি ওপেন করার পরে দেখবেন যে কম্পোজ করার একটা জায়গা থাকে, সেখানে কি আপনার ঘটনাটা আপনি ইংলিশ অ্যালফাবেট দিয়ে টাইপ করেও আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। অ্যাঞ্জেল ইসলাম আমাদের লিখেছেন যে তিনি লিখছেন যে আমাকে ভূত এফএম, আমার ভূত এফএম অনেক ভালো লাগে, এবং আমি শুনতাম ভূত এফএম। এতদিন ইংল্যান্ডে ছিলাম, আমি আজকে
এসে আবার শোনা শুরু করলাম। ওকে, ওয়েলকাম ব্যাক। আমাদেরকে তিথি ময়মনসিং থেকে লিখেছেন আই লাভ ভূত এফএম। রাকিব আমাদের এসএমএস করেছেন আমাদের দেখতে পাচ্ছি এমডি আসিফ মান্নান। ফার্স্ট স্টোরিটা তার কাছে খুব ভালো লেগেছিল। এখন অনেকেই ফার্স্ট স্টোরিটার কথা বলছেন এবং প্রশংসা করছেন। আমাদেরকে মিরপুর 1 থেকে কেউ একজন এসএমএস করছেন, নামটা হচ্ছে জেনারেল বয়। ওকে, এম আলম আমাদের মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম মেহেদি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে জামিল চকবাজার থেকে, অপু এবং কণিকা আমাদের এসএমএস করেছেন। এবং আজকের ভূত এফএম আসলে অন্যরকম হচ্ছে, খুব ভালো লাগলো। ইয়েস, আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আমাদের আরো সামনে অনেক পরিকল্পনা রয়েছে যেগুলো আপনারা একে একে দেখতে পারবেন। আমরা জাস্ট ছোট্ট একটা কারণে আমরা ওয়েট করছি, মানে আমরা জাস্ট দিন গুনছি আর কি, যে কোনো দিনই আপনাদের সামনে আর নতুন কিছু নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। মুজিব ধানমন্ডি থেকে আমাদের এসএমএস করেছেন, 2 উইক পর তারা ভূত এফএম শুনছেন। এছাড়া শুভ্র আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রাকিব সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ঘড়িতে সময় রাত 1টা, শুনছেন সব সময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, এবং আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম। এবং সেই সাথে আরো একবার আপনাদের জানিয়ে দিচ্ছি যে ভূত এফএম এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আশা করছি বাকি সময়টা আমাদের সঙ্গে থাকবেন। প্রথম স্টোরির অনেক প্রশংসা শুনেছি, দ্বিতীয় স্টোরিটা তিনি বলেছেন, এবং ফাইনালি তার আরো একটা স্টোরি আছে যে স্টোরিটা আমি এখন শুনবো, এবং এর মাধ্যমে তার স্টোরিগুলো শেষ হয়ে যাবে। আমি থার্ড স্টোরিটা শুনি। আপনার নামটা প্লিজ আর একবার বলবেন। হ্যালো রাসেল ভাই, আমি অর্ণব নারায়ণগঞ্জ থেকে। হ্যালো লিসেনার্স, এখন আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা হচ্ছে এই বছরেরই ফার্স্টের দিকে, জানুয়ারির দিকে। তখন দেশে খুব অরাজকতা চলছিল আর কি, অপর টাইপের কিছু। তো আমার বাসা থেকে ফোন করছে যে তুমি বাসায় চলে এসো রাতের বেলা। রাত তখন 9টা বাজে। তো যেহেতু আমার বাসা নারায়ণগঞ্জ কাছেই, তো আমি রওনা দিলাম। অর্ধেক রাস্তায় আসার পর আর গাড়ি পাচ্ছিলাম না। নারায়ণগঞ্জের সাইনবোর্ড নামক এলাকায় দাঁড়িয়েছিলাম আমি। এমন সময় একটা লোক আসলো, নসিমুন টাইপের একটা গাড়ি নিয়ে। লোকটা এসে বললো, ভাই আপনি কি গাড়ি পাচ্ছেন না? আমি কই না, পাচ্ছি না। ওঠেন, আপনার সামনে নামাই দিব। উনি আমাকে বললেন, আপনি কোথায় যাবেন? আমি একটা জায়গার নাম বললাম। উনি বললো, আমার এলাকা তো ওইদিকেই, আপনার আমি ওই জায়গায় নামাই দিব। তো উঠলাম। ওঠার সময় খেয়াল করলাম ওই যানবাহনটার মধ্যে একটু রক্তের দাগ হালকা। তো ওনারে বললাম, এগুলা কিসের রক্ত? তারপরে উনি বললো, এটা একটু আগে লাশ পরিবহন করছি তো, তাই রক্তটা লেগে আছে, কালকে সকালে ধুয়ে ফেলবো। তো আমি অবাক হয়ে গেলাম, একটু ভয়ও পাচ্ছিলাম। আমরা জিজ্ঞাসা করলাম, লাশ পরিবহন? আমি তো এই কাজই করি। কোন অপমৃত্যু হলে আমি ওই ডেড স্পট থেকে লাশটা নিয়ে মর্গে যাই। মর্গে যাওয়ার পর লাশটা যখন নাকি ময়নাতদন্ত করা হয়, তারপর ওই লাশটা নিয়ে আবার আগের স্থানে ফিরিয়ে দিয়ে আসি। এটা হচ্ছে আমার কাজ। মাঝে মাঝে ডক্টরদের সাথে ভিতরে থাকি, রুমের ভিতরেও থাকি লাশ কাটার সময়। তো আমার আগ্রহ বেড়ে গেল, ভয় পাচ্ছিলাম, তারপর আগ্রহ বেড়ে গেল। তারপর ওনার বললাম, আপনার চেহারাটা আজকে কেমন যেন লাগতেছে আপনারে, আপনি বলেন তো কিছে আপনার? তারপর উনি আমারে বললেন, আজকে আমার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটছে। খারাপ ঘটনা বলতে আপনি কি চিন্তায় আছেন? চিন্তা মানে আমার জীবন নিয়ে টানাটানি, এভাবেই বলতেছে। আমি বললাম, বলেন। তারপর উনি বলতেছে যে শীতললক্ষা নদী থেকে একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, এটার খোঁজ পাওয়া যাচ্ছে না। তো ময়নাতদন্তের পর আমারে বলছে যে নারায়ণগঞ্জের মদনপুর নামক এলাকায় দিয়ে আসতে, মানে সোনারগাঁ থানায় যাবে। আচ্ছা। তো অর্ধেক রাস্তায় আসার পর লাশটা নিয়ে উনি একাই পরিবহনের জন্য দায়িত্ব নিছে। তো অর্ধেক রাস্তায় আসার পর অনেক রাত তখন 7টা-8টার দিকে বাজে। তো যেহেতু অবরোধের দিন, গাড়ি চলাচল করতেছে না, রাস্তায় একাই প্রায়। তো খেয়াল করলো যে উনি যেখান দিকে যাচ্ছে জাস্ট ওই দিকে বাতাস বইতেছে, গরম গরম বাতাস। সামনেও নেই বাতাস, পেছনেও নেই, জাস্ট ওনার যানবাহনটা ভেদ করতেছে বাতাসগুলা। তো এরকম করতে করতে হঠাৎ করে সামনে একটা ব্রিজ, বড় ব্রিজ, সেটা নারায়ণগঞ্জের মানে বিখ্যাত একটা ব্রিজই, কাঁচপুর ব্রিজ বলে। তো ব্রিজের গোড়ায় এসে উনি খেয়াল করলো যে ওনার নসিমু টাইপের যে গাড়িটা ওনা খুব ঝাঁকে দিছে, একটা প্রচন্ড পরিমাণ নড়ে উঠছে। তো খেয়াল করলো
লাশ যে মানে দাগ ছিল এই কাগজগুলো আছে কিন্তু ভিতরে লাশটা নেই। উনি তো অনেক অবাক, কিভাবে হলো, অনেক ভয়। গাড়ি দরজা নিশ্চয়ই বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ। তারপরে উনি ফোন দিল, মর্গে ফোন দিল, পুলিশকে ফোন দিল, জানাইলো বিষয়টা, পুলিশ আসলো। তো পুলিশ আসার পর ইনভেস্টিগেশন হলো বিষয়টা। ওরা ধামাচাপা দিতে চাচ্ছে পুলিশটা, যেহেতু এটা নিয়ে ঝামেলা হতে পারে, যেহেতু বেওয়ারিশ লাশ। তো এমন সময় এই বিষয়টা ওরা এড়িয়ে গেল। তো পরদিন সকালবেলা খেয়াল করলো যে এটা শীতলক্ষারই কোন এক তীরে আবার ওই লাশটাই পাওয়া গেছে। এই ছিল আমার ঘটনাটা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের কাছে আরো বেশ কিছু SMS এসছে। ডিজে আমাদের রাসুল আমাদের SMS করেছেন, আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকলো। হাফিজুল হাসান আমাদের SMS করেছেন এবং তিনি ওমান থেকে SMS করেছেন আমাদেরকে। কামরুল ইসলাম হবিগঞ্জ থেকে SMS করেছেন এবং অনেকদিন পরে তিনি আবার শুনছেন, খুব ভালো লাগছে লিখেছেন। অসুস্থতার কারণে তিনি শুনতে পারছেন না। এছাড়াও মাহি আহমেদ আমাদের মানিকগঞ্জ থেকে SMS করেছেন নিরল। এছাড়া আমাদের ঈশান খান SMS করেছেন। সুমাইয়া ঢাকা থেকে আমাদের SMS করেছেন, মণিপুরি পাড়া থেকে। এবং থার্ড স্টোরিটা প্রথম জায়গা মিস করেছি এবং প্লিজ একটু বলবেন, থার্ড স্টোরিটা তো বেশ আগে হয়ে গেছে আমাদেরকে। আমি সরি, এখন এটা আবার ওই জায়গায় ফিরে যাওয়াটা খুব মুশকিল। ত্রিধা আমাদের SMS করেছেন মিরপুর থেকে এবং আজ বাসার সবাই মিলে তারা ভূত এফএম শুনছেন। শরীফুল ইসলাম আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে আনমোল SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। নুরুল ইসলাম এছাড়া আমাদের SMS করেছেন ইফাত এবং রিফাত এবং আমাদেরকে লিখেছেন তিনি যে আচ্ছা আমাদেরকে তো এছাড়াও তশফিক SMS করেছেন আমাদেরকে রাকিব SMS করেছেন। ABS ফ্রম ঢাকা আমাদেরকে SMS করেছেন। শুদ্ধ চিটাগং থেকে আমাদেরকে SMS করেছেন রাকিব দেখতে পাচ্ছি। আমাদেরকে এছাড়াও SMS করেছেন MB আরিফ রামপুরা থেকে। সোহেল লালবাগ থেকে আমাদের SMS করেছেন। সজীব বিশ্বাস আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি প্রীতি লক্ষ্মীপুর থেকে। এছাড়া আমাদেরকে লিয়া SMS করেছেন, খুব ভালো লাগছে তার কাছে। আমাদেরকে হাসিব SMS করেছেন উত্তরা থেকে। প্রিন্স SMS করেছেন কচুক্ষেত থেকে। আরো অনেকেই আছেন যারা আমাদের রেগুলার SMS করছেন। এবং আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radioforti.fm, which is BHWTFM@radioforti.fm। আমাদেরকে আশরাফ পাভেল ফেসবুকে লিখছেন লং স্টোরি শুনতে চাই। আমাদেরকে AR খান লিখেছেন ইমেলের স্টোরিটা ভালো লেগেছে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন, এখানে লিখেছেন দেখতে পাচ্ছি। আমি আসলেই মানে ভালো লাগলে আমি থ্যাঙ্কস জানাবো তাকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন। এরকম ঘটনা আসলে আরো বেশি বেশি চাই, যে সমস্ত ঘটনা শুনে আপনাদের সত্যি ভালো লাগবে এবং রাতের এই কষ্ট ভূত এফএমের সাথে থাকাটা একেবারে মিস হবে না। রিফাত আমাদের SMS করেছেন এবং ভূত এফএম শুনতে চা খেয়ে এখনো জেগে আছি, মজাও পাচ্ছি। আমাদেরকে ফারহান ফারাবি SMS করে লিখেছেন যে আরো ভয় চাই। আমাদেরকে এখানে লিখেছেন সাদমান হোসাইন জিপি, লিখেছেন নাইস। আমাদেরকে এছাড়াও লিখেছেন যে আজ মনটা খুব খারাপ, আফরিন শান্ত SMS করে এখানে কমেন্ট করেছেন। AKM সোহান আমাদের কমেন্ট করেছেন। এছাড়াও কমেন্ট করেছেন আমাদের এখানে সুমাইয়া তুহিসহ আরো অনেকে। আপনি যদি কমেন্ট করতে চান ফেসবুকের এই পেজটি আপনি যদি ভিজিট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। আর রেডিও ফুর্তি স্পেলিংটি আরেকবার বলে দিই RADIOFORTI। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে আমাদের এখন এই মুহূর্তে অতিথিদের চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। যারা নতুন অতিথি আরো কিছু আছেন তাদেরকে নিয়ে আসতে হবে স্টুডিওতে। সো একটা ছোট্ট বিরতি নিব আমরা এবং আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। ফিরে এসে আরো নতুন ঘটনা নিয়ে ফিরে আসছি একটু পরেই। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। দেখতে পাচ্ছি যে আপনারা অনেক SMS করেছেন এবং SMS পাঠাচ্ছেন অলরেডি আপনারা আমার কাছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকেও লিখছেন এবং ফেসবুকে যদি আপনি কমেন্ট করতে চান তাহলে আমি জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। প্রথমে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে, যেটা করতে হবে, যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radioforti.fm। আমাদেরকে যদি আপনারা ফেসবুকে কমিউনিকেট করতে চান তাহলে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। আমরা SMS পড়ব পরে, আমরা আপাতত ঘটনায় যাই। এবং আমাদের সাথে এই মুহূর্তে আরো একজন নতুন অতিথি জয়েন করেছেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন?
আমি আশরাফুল ইসলাম রিমন। আমি এসেছি গজমল টেনারি হাই স্কুল থেকে। আপনি একটা টিচার, রাইট? জি, আমি সরকারি ইংলিশ শিক্ষক আর কি। আচ্ছা, অলরাইট। সো আপনার নিশ্চয়ই অনেক স্টুডেন্ট এখন শুনছে আপনাকে। জি, অলরাইট, আমার একটি স্টুডেন্ট আছে আমার কোচিং এর আর কি, উর্মি, আমার ভাগ্নি সুপ্তি এবং বড় আপু আছে। অনেকেই আছেন। আচ্ছা, আমরা একটু শুনি আপনার কাছে ঘটনা। আপনি বেসিক্যালি যে ঘটনাটা মানে বলবেন সেটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঢাকাতেই ঘটছে আর কি। আচ্ছা, মানে ঘটনাটা হচ্ছে আমার দাদু ছিল একটা মানে গ্রামে, উনি কবিরাজ ছিল এরকম। দেখা যেত যে অনেক অনেক লোকই ছিল যে একটু পাগলের মতো, দেখা যাচ্ছে কোনো কথাটা তো শুনতো না, কিন্তু যখন তার সামনে যেত তখন যদি সে ডেকে খাবার দিত চুপচাপ খেয়ে নিত। এরকম অনেকেই তার কাছে থাকছে এবং এমন একজন ছিল যে দেখা যেত যে তাকে ছেলের মতোই আদর করত। সে লোক এখনো বেঁচে আছে আর কি। তো ওই দাদির সঙ্গে হয়তো বা জিন জাতীয় এরকম কিছু ছিল। তখন উনাকে বলছে নাকি, উনি মারা যাওয়ার সময় বলছে যে যদি আমরা আমাদের যারা আছি আর কি রিলেটিভ, তাদের সবার সঙ্গে সাক্ষাৎ করবে। তো এই প্রেক্ষিতেই দেখা যায় যে আমি মাঝে মধ্যেই একজনকে দেখতে পাই। একজনকে আপনি দেখতে পাই। আচ্ছা, এবং মানে কিভাবে দেখতে পান? একদম মানে সশরীরে মানুষের অবয়বে? শরীরে মানুষের অভাবে। আচ্ছা, ওকে। আমি ফার্স্ট যেদিন তাকে দেখি, আমি রুমে পড়তেছি, টেবিল ল্যাম্প জ্বালিয়ে আমার ফ্রেন্ডরা সবাই ঘুমাচ্ছে, হঠাৎ করে একটা শব্দ হয়েছে। তো শব্দের পর আমি তাকে দেখছি, আমার দৃষ্টিটা তাকানোর পরে সরাসরি টেবিলের উপরেই গেছে। এখন দেখি টেবিলের উপরে একজন বসা আছে, বসা অবস্থায়, একদম সুন্দর চেহারা, ফর্সা এবং দাড়িওয়ালা এবং সাদা জুব্বা পরা। এবং ভাইয়া এটা দেখার পরে আমার কখনোই, এর আগে আমি যতবার দেখছি, মানে আমার কখনোই ভয় লাগে নাই ওনাকে দেখে। এবং ওনাকে দেখার পরেই আমি পরক্ষণে উজু করে নামাজ পড়তে বসে গেছি এবং নামাজটা শেষ করছি, তখন আর তাকে ইয়ে করতে পারিনি। আর এরপরে ঘটনাটা ঘটে হচ্ছে 2010-এর দিকে, সেটা আদাবরে থাকা অবস্থা আমাদের পরীক্ষা চলে, পরীক্ষার মধ্যে আমরা পড়াশোনা করতেছি, ওই সময় ইলেকট্রিসিটি চলে যায়। তারপরে বাসার যত ফ্রেন্ড ছিল ওরা সবাই নিচে যায়, বলে যে আসো চা খেয়ে আসি। আমি বললাম না, আমার কালকে পরীক্ষা, যাব না। আমি ক্যান্ডেল লাইট দিয়ে পড়াশোনা করতেছিলাম। হঠাৎ করে এই বাতাসের কারণে দরজা বারবার লেগে যাচ্ছে, আমি দরজার এখানে বালিশ দিয়ে রাখছি যাতে শব্দ না হয়। তারপরে হঠাৎ করে শব্দ হয়েছে, দরজাটা লেগে গেছে ধাম দিয়ে। তখন আমি চিন্তা করলাম যে আমার তো পা অত দূর জানে, বালিশটা সরলো কেমনে, আর বাতাসে তো বালিশ সরার কোনো কথাও না। তখন ভাবলাম যে পাশের রুমে একটু শব্দ হচ্ছে, তাই ভাবছি যে মেইন গেট খোলা, পাশের রুমে ফ্রেন্ডদের কম্পিউটার আছে, হয়তো বা কম্পিউটারটা কেউ নিয়ে যাচ্ছে কিনা। আমি ওই রুমে দেখতে যাই, যাওয়ার পরে কেউকে না দেখে আমি রুম থেকে বের হয়ে চলে আসি। আসার সময় যে করিডোরের সামনে দেখি ওই লোকটা আবার দাঁড়ানো। উনাকে দেখার পরে আমার একটু ভয় লাগে নাই, মানে আমি এর আগেও দেখছি তাকে, এবং উনি একটা হাসি দিচ্ছে, যে হাসির মধ্যে কোনো ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নেই। তখনই আমার মানে আমি ওটা দেখার পরে আমার কিরকম যেন নিজের মাইন্ডটা এরকম হয়ে যায় যে আমার এখন নামাজ পড়া দরকার। আমি তখনই সাথে সাথে যে অজু করে নামাজে দাঁড়াইছি। নামাজে যখনই আমি নিয়াত শুরু করছি, তখন মনে হচ্ছে ইমামের মতো সে আমার সামনে দাঁড়ানো। আচ্ছা, আমি নিজের মতো করে নামাজ পড়তেছি, বাট মনে হচ্ছে সে ইমামের রোলটা প্লে করতেছে। নামাজ শেষে আমি সালাম ফেরানোর পরে তিনিও সালাম ফেরাইছে। আমি মোনাজাত করার পরে যখন তাকায় দেখি তিনি চলে যাচ্ছে, আমি পিছু পিছু যাচ্ছি, পিছন থেকে অনেক ফ্রেন্ড বলছে কোথায় যাও, তখন আমি একটু আসি, এই যে দেখতেছো না একজন যাচ্ছে, কই বলতেছে কই, কেউ তো নাই। তো যাওয়ার পরে যখন মেইন গেটের কাছে গেছি, তখন আস্তে করে সে আমার দিকে তাকে একটা হাসি দিয়ে মিলাই গেল। এরপরে আমি একটা দিন ইয়ে করছি যে আমাদের সবাই। আপনাকে তাহলে আমি এখন একটু প্রশ্ন করি যে আপনার এই মানুষটির সাথে বা যাই বলি না কেন, তার সাথে আপনার প্রথম দেখা হয়েছিল কবে এবং কিভাবে দেখা হয়েছিল? প্রথম দেখা হয় আমার এই যে ধানমন্ডিতে 2008-এ। আচ্ছা, ওই যখন আমি ওই যে রুমে পড়তেছিলাম, ওই টেবিলের উপরে, ওইটাই ফার্স্ট। ওইটা আপনার প্রথম দেখা হয়। সেদিন তো আপনি ভয় পেয়েছিলেন নিশ্চয়ই? সেদিন ভয় কি, আমি মানে ওটা ওরকম ভয় পাওয়া যে চিৎকার দেয়, ওই সময় আমি একদম পুরো ফ্রিজ হয়ে যাই। বর্ণনা দিতে পারবেন যে কেমন মানুষটা দেখতে? মানুষটা দেখতে মানে এর আগে যত শুনছে যে সবাই বলে যে না, ফেজের কোনো বর্ণনা নাই। আমি বর্ণনাটা এরকম, অনেক সুন্দর চেহারা, এবং চেহারাটার মধ্যে একটা উজ্জ্বলতা আছে, এবং দাড়িগুলো অনেক সুন্দর। আচ্ছা, বয়স্ক মানুষ দেখেন আপনি? বয়স্ক, কিন্তু এরকম না যে চামড়া কুচকানো। আচ্ছা, মানে একদম নর্মাল, একদম নর্মাল মানুষ, সুন্দর চেহারা এবং চুল দাড়ি পাকাদার, মানে সাদা। আচ্ছা, এবং মানে তাকে দেখে মানে ভয়, আপনি যেটা বলছেন যে আমার ভয় এখনো লাগে, আমি কিন্তু পরেও তাকে দেখছি। আচ্ছা, পরিচিত কারো কথা মনে হয়। আচ্ছা, কখন কখন বিশেষ করে এই মানুষ? বিশেষ করে ভাই যখন আমি নামাজ কন্টিনিউয়াসলি বাদ দিয়ে দিই, তখন আপনি? তখন মানে উনি বলছে যে দাদুকে নাকি এরকম বলছিল যে নামাজ না পড়লে উনি নাকি কষ্ট পায়, এই জন্য বলছে নামাজ যে না পড়বে আমি তার সঙ্গে সাক্ষাৎ করবোই। আচ্ছা, এই জন্য দেখা যায় আমি এই যে মাঝে কিছুদিন নামাজ বাদ দিয়ে গেছি, রোজার পরে ঢাকা আসার পরে আমি কিছুদিন আগেও তাকে এইভাবেই দেখছি।
আর এই আদাবরের আরেকটা ঘটনা হচ্ছে ভাই, আমি এই সূরা জিনটা একবার পড়ছি আর কি। পড়ার পরে এই যে আমার গলায় এখনো তাবিজ আছে আর কি, আমার হাতের এখানে কাটা দাগও আছে, যেটা হয়তোবা সবাই ভাবে হয়তোবা গার্লফ্রেন্ড জাতীয় সমস্যার কারণে আমি হাতটা কাটছি। দেখা যাচ্ছে আমি সূরা জিন পড়ার পরে কোনো হলো না, কিছু সময় পরে মনে হচ্ছে বিড়ালটা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার রুমে বিড়াল আসার কোনো নাই। বাচ্চা পোলাপন যেরকম গ্রিলের উপর দাঁড়ায় ওই রকম। তো আমি বিড়ালটাকে তাড়াই দিচ্ছি কিন্তু যায় না, ভিতরে এসে নড়াচড়া করে, এটা করে সেটা করে। আমি বিড়ালটাকে তাড়াই দিতে যাই, কোনো ওয়েতেই সে যায় না। ধীরে ধীরে পরে লাঠি না তাড়াতে গেছি, সে উপরের দিকে যাচ্ছে সিঁড়ি দিয়ে। আমি 3 তলাতে থাকি, 4 তলাতেই সিঁড়ি, ও 4 তলার দিকে যাচ্ছে। যাওয়ার পরে একদম ছাদের কিনারাতে চলে গেছে। তখন আমি ভাবছি যে দূরে থেকে দৌড় দিয়ে একটা লাথি দেবো। তখন দৌড়ায় যেই দৌড় দিছে, পিছন থেকে আমার একটা ফ্রেন্ড ধরছে যে কি ব্যাপার, তুমি দৌড়াচ্ছ কেন? তুই বললাম যে তুমি দেখলে একটা বিড়াল আছে। তুই বলতেছে কই বিড়াল, আমি তো কোনো বিড়াল টিড়াল দেখলাম না। তো পরে এটা আবার আমাদের এলাকার একটা কবিরাজকে বললাম, তো উনি বলতেছে যে দেখো তুমি এটা ভুল করছো, এগুলো আসলে করতে হয় না, কারণ ওদেরকে তুমি কেন ডিস্টার্ব করতে যাও, ও তো তোমাকে ডিস্টার্ব করে নাই। এর থেকে ভালো হয় তুমি যদি কোনোদিন আমল করে তাকে হাজির করতে পারো, তবে তুমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিও যে আমি ভুল করছি, এ ধরনের ভুল আর করবো না। আচ্ছা, আপনার সাথে আপনি জীবনে মানে কোনোদিন মানে প্রচন্ড রকমের ভয় পেয়েছেন এরকম কোনো ঘটনা? হ্যাঁ, আপনার সাথে? ভয় পেয়েছি এরকম, আমার মেজো দুলাভাই মারা গেছে, হুম, তার ছেলে বা আমার আপু আমাদের এখানেই থাকে। হুম, তো আমি বাসায় গেলে আমার ওই ভাগনা নাম রুশাদ, ও অল টাইম আমার কাছেই ঘুমায়। তো একদিন তখন আমার বাবাও মারা গেছে, আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমি ওরে নিয়ে কোলের মধ্যে নিয়ে ঘুমাচ্ছি। তো ঘুমানোর পরে হঠাৎ করে চোখ মেলে তাকায় দেখি সমস্ত শরীরটা ওর লোমে, কালো লোমে ঢাকা। এটা কি বলেন, তো মানে ভয়াবহ ব্যাপার। এটা শুধু আমি না, এটা আমার বড় ভাই অনেকবার এক্সপিরিয়েন্স করছে এটা। তখন আমি চিৎকার দিছি, তখন আমার আব্বু উঠে এসে বলতেছে আমি দেখলাম যে তোমার ওইদিকেই যাচ্ছে। তাই বললাম যে কি যাচ্ছে? তো বলতেছে এটা তোমার ছোট মানুষ, তোমাকে জানতে হবে না। এবং এরকম ঘটনা আপনি আমাদের ওইদিকে অনেক ঘটনা আছে। আমাদের একটা গ্রাম, মানে ওই এলাকাটার নামই দেওয়া হয়েছে হিরানকাটা। আচ্ছা, মানে হিরোইন নামে একটা হিন্দু ছিল, উনি ওই পাকিস্তান পিরিয়ডে জায়গা জমি সব বিক্রি করে মানে ইন্ডিয়াতে যেতে চাচ্ছে। তখন তার ভাতিজারা দুপুর টাইমে তাকে জবাই করে ওই জায়গাতে। আচ্ছা, ওটার 2 পাশে বাঁশঝাড়। মানে আমার ফ্রেন্ডরা অনেক সময় আমাকে আর কি করে বলে যে এটা আলিপ্লালার জঙ্গল আর কি। তো ওইখানে এই যে কিছুদিন আগে বাড়ি টাড়ি করা হয়েছে, এর আগে ওইখানে কোনোই বাড়ি ছিল না, ইলেকট্রিসিটিও নাই। ইভেন এখনো মানুষ এখানে ভয় পায়। আপনারা যদি এলাকার কাউকে ফোন করে জিজ্ঞেস করেন তাহলে সবাই বলতে পারবে যে কেউ দেখেছেন ওখানে কোনো কিছু? এখানে অনেকেই দেখেছে। কিরকম জিনিস দেখেছেন? হয়তো বা দেখছে যে ওই যে দুধের গাড়ি নিয়ে যায় হুম, ভ্যানে করে, বলছে যে আমাকে 1 ক্যান দুধ দিয়ে যাও। ওই ছেলেটার ছোট ভাই আমাদের বাসাতে কাজ করতো। হুম, তো বলছে যে এটা তো মালিকের, এটা আপনাকে কিভাবে দেই। তো আসার সময় ওই ছেলেকে কাদার মধ্যে গলা পর্যন্ত একদম পুঁতে রাখছে। পরে অনেক ডক্টর দেখানোর পরে কোনো কিছুতেই কাজ হয় না, 3-4 দিন পরে সে মারা যায়। আচ্ছা, এরকম ঘটনা অহরহ ঘটে। হ্যাঁ, আর কিছু আছে আপনার সাথে আপনার শেয়ার করার? এরকম অনেক ঘটনা আছে, যেরকম আমার আম্মু একবার রুম খুলে বের হয়েছে, হঠাৎ করে দেখে সারা শরীরের উপরে আগুন পড়ে গেছে আর কি। এরকম ধরনের অনেক কিছু আপনাদের সাথে ঘটে। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। এবং আমরা অনেক পেশার মানুষ এখানে আসেন। আজকে একজন শিক্ষকও আমরা পেলাম। এর আগেও আমাদের সাথে বিভিন্ন জন এরকম জয়েন করেছেন। আজকে একজন স্কুল শিক্ষক যিনি আমাদের সাথে তার এক্সপেরিয়েন্স শেয়ার করলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আমরা কিছু SMS পড়বো এবং আমাদের কাছে অলরেডি বেশ কিছু SMS চলে এসছে। আমাকে দিশা ময়মনসিং থেকে লিখেছে, SMS করেছেন। স্পেস ডিজে অন্তর লিখেছেন যে টুডে স্টোরি। আচ্ছা, আজকের ঘটনাগুলো অনেক ভালো, এটা তিনি বোঝাতে চেয়েছেন। সুস্মিতা বড়ুয়া আমাদের SMS করেছেন এবং সবাই একসাথে রেডিও শুনছেন এবং ভূত ফিল্ম শুনছেন তারা। বিজয় আমাদের SMS করেছেন। মালা বনশ্রী থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকের ঘটনাগুলো অনেক ভালো লাগছে। সোমা আমাদের বলেছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ রিয়েলি স্টেই। আচ্ছা, ওকে। আমাদেরকে তিনি লিখেছেন যে আমাদেরকে এছাড়াও লিখেছেন ডেভিল, আমি অ্যান্ড ফারিয়া শুনছি। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি পলাশ লালবাগ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাতুল। এছাড়াও তশফিক আমাদের SMS করেছেন। আমাদেরকে আবাব SMS করেছেন তৌকির SMS করেছেন, আনিস সহ আরো অনেকে। আমাদেরকে ঢাকা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আবাব সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব পরবর্তী অতিথির কাছে এবং আমি শুরুতে জানতে চাইব আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। আপনি প্লিজ একটু বলবেন আমাদেরকে, প্রথমে নামটা বলবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ শাহিদ আহমেদ। আমি নওগাঁ জেলার নজিপুর থেকে এসেছি। রাইট, আমি সেটাই বলতে চাচ্ছিলাম আপনাদের সবাইকে যে অনেক কষ্ট করে অনেক দূর থেকে তিনি এসেছেন, নওগাঁ থেকে তিনি এসেছেন ঢাকাতে আপনাদের সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। সো অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অনেক কষ্ট করে এতটা পথ এসছেন এবং আমি বুঝতেই পারছি যে অনেক ঝামেলা করেই এসছেন। সো আমরা ঘটনায় যাই। আপনি যে ঘটনাগুলো বলবেন বা যে ঘটনাটা বলবেন সেটা কোথায় ঘটেছে? সেইটা নওগাঁ জেলার পত্নীতলা থানার বাগমার নামক একটা গ্রামে আর কি ঘটছে। আচ্ছা, কি ঘটনা সেটা একটু শুনি আমরা। আচ্ছা, ঘটনাটি আমি আমার মতো করে শেয়ার করছি। জি প্লিজ। এই ঘটনাটি আমি আমার মামার কাছে শুনেছি। ঘটনার যে গ্রামে ঘটেছে সেই গ্রামের মাঝখানে একটা পুকুর আছে, পুকুরের পুরো পাশে আর কি, তাই হোক পূর্বাঞ্চলের ঘটনা। তো ওই জায়গাতে একজন কৃষক ছিল যিনি অনেক ধনী কৃষক, তার অনেক জমি জমা ছিল। তো রাস্তার পাশে তার জমি জমা ছিল এবং সেই জমি জমাতে তিনি একটি বাগান তৈরি করেন। তো সেই বাগানটা অনেক সুন্দর করে তিনি তৈরি করেন। তো তার স্ত্রী তাকে বলেন যে এটা বিক্রি করতে অনেক লাভের আশায়। তো তিনি এটা রাজি হন না। তার স্ত্রীর সঙ্গে তার বিরোধ বাধে এই বিষয়টা নিয়ে, এবং এক পর্যায়ে তার স্ত্রীর সঙ্গে বিরোধটা এতই বাধে যে তার স্ত্রী তাকে হত্যা করার পরিকল্পনা করে। তো এবং শেষ পর্যন্ত বাইরের লোক দিয়ে তাই করেন। স্ত্রী হত্যা করেন না হাজবেন্ডকে? হ্যাঁ, এটা গ্রামের সাধারণ ঘটনা আর কি অনেক সময়। তো এটার পর থেকে ওই বাগানের উপর একটা বিরূপ প্রভাব পড়ে। যেমন কেউ যদি ওই বাগানে বিভিন্ন রকম ফল ছিঁড়ে বা বিভিন্ন রকম ডালপালা ভাঙে, তো সে স্বপ্ন দেখবে যে তিনি স্বপ্ন দেখে থাকেন যে ওই কৃষকটি তাকে নিষেধ করছে যে এই কাজটা আর করো না, মানে নিষেধ। তো এভাবে বেশ এটা হয়, চলতে থাকে। তো এর মধ্যে কৃষকের স্ত্রী পরিকল্পনা করেন যে বাগানটি বিক্রি করেন, এবং তিনি একজনের কাছে বাগানটি বিক্রি করেন এবং সেই যিনি বাগানটি কিনেন, তো উনি সেখানে খামার করার পরিকল্পনা করেন, যেমন হাঁস মুরগি বা এসব একসাথে পালন করবেন। হ্যাঁ, তো ওখানে অনেক লোকজন রাখেন। তো কেউ থাকতে চায় না, প্রত্যেকে কমপ্লেইন করে যে এখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। এক পর্যায়ে মালিক নিজেই থাকার পরিকল্পনা করেন এবং মালিক ওখানে চলেও যান। তো প্রথম রাতে তার কিছুই ঘটে না। যখন দ্বিতীয় রাত আসে তখন তিনি শুয়ে থাকাকালীন কিছু আওয়াজ শুনতে পান। তো তিনি কিউরিওসিটি হয়ে দরজাটা খোলেন। দরজাটা খুলে দেখেন যে এমনিতে তো চাঁদের রাত, একটা সাদার মধ্যে একদম ধবধবে সাদা, সেটা বাগানের চারপাশ দিয়ে দৌড়ে বেড়াচ্ছে আর কি, এবং আওয়াজ হচ্ছে সেখান থেকে। আর তিনি দেখতে পাচ্ছেন যে সেই কৃষকটা, মানে রাসেল ভাই, আপনি লক্ষ্য করবেন যে খামার করলে নেট থাকে, নেট দিতে হয়, এবং সেই নেটটা ভেদ করে, মানে লাইট যেভাবে ভেদ করে দেয় সেভাবে ভেদ করে গিয়ে মানে মুরগিগুলোকে ধরে আনতেছে এবং এনে মুরগির মাথাগুলো খেয়ে ফেলে দিচ্ছে এবং মুরগিগুলো লাফাচ্ছে। তো এটা দেখে সে ভয় পায়। তো ভয় পাওয়ার পরও সাহস নিয়ে সে থাকে, এভাবে বেশ কয়েকদিন থাকে, মানে ভয় পেয়ে ভিতরে লুকিয়ে থাকে এরকম ভাবে। তো লাস্ট যেদিন এই ঘটনা ঘটে, লাস্টের দিনের ঘটনাতে তার বাড়ি, তার গেটে নক করতেছে মানে কিছু একটা। তো সে অনেক ভয় পায়, তবুও ভাবে কেউ হয়তো পরিচিত। তো সেই গেটটা খুলে দেখে যে সেই কৃষকটা যেটা মারা গেছেন যে কৃষক, হ্যাঁ। তো ওনার গলা দিয়ে রক্ত পড়তেছে, মানে আর তিনি মানে এত ভয় দেখার পরও যে সে যাচ্ছে না সেই জায়গাটা থেকে, তিনি একটা থাপ্পড় মারেন তাকে এবং সে পড়ে যায়। মানে বুঝতেই পারতেছেন, আমরা জিন ধরি বা আত্মা ধরি। তো এক পর্যায়ে মানে সে ভালো করে লক্ষ্য করে দেখে যে মানে সে কৃষক বা জিন যেটা ধরি, তো তার মুখ থেকে অনেক রক্ত পড়তেছে এবং সে অট্টহাসি হাসতেছে। তো এটা দেখে সে একদম বেহুশ হয়ে যায় এবং পরের দিনে সে নিজেকে বাড়িতে আবিষ্কার করে এবং জিজ্ঞেস করে যে সে কিভাবে আসলো। সবাই তখন যে নিয়ে এসেছে ওকে, তারা বলে যে আপনাকে পড়ে পেয়েছে আর কি। তো এটা যেহেতু অদ্ভুত ঘটনা, সে যার কাছ থেকে বাগানটি কিনেছে, কৃষকের স্ত্রী, তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে এটা কেন ঘটতেছে। তো তিনি এইসব কিছু খুলে বলেন যে এই ঘটনা। তো তিনি বাগান ফেরত দেন, গ্রামের সালিশের মাধ্যমে বাগানটি ফেরত দেন, এবং এই ঘটনা মানে রোজ ঘটে যাচ্ছে আর কি। আর যে লোকটাকে মানে আঘাত করে সেই লোকটি মনে করেন যে আপনার 1 মাসের মতো অসুস্থ হয়ে থাকে, এবং তিনি তার স্বাভাবিক যে রূপটা ছিল সেই রূপটা আর নেই। যেমন তিনি একদম অত্যন্ত চিকন হয়ে যান, তার চোখ গুলো বের হয়ে আসে এরকম, মানে অত্যন্ত ভয়ানক রূপ যেটা। আর এই ঘটনার প্রুফটা এরকম যে আমার মামার শ্বশুরবাড়ি আপনার পূর্বাংশে গ্রামের যেখানে ঘটে আর কি। তো ওই শ্বশুরবাড়ি একজন
মেম্বার জানতো যে এটা ঘটে আর কি, তো তবুও জানা সত্ত্বেও সে এরকম একটা কাজ করে, এবং তারও জানা সত্ত্বেও যেহেতু করেছে, তো এটা প্রায় তারও জ্বর থাকে। থ্যাংক ইউ রাসেল ভাই, আমার ঘটনা শেয়ার করতে পারতাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা কথা বলতে চাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, বাট বলার সুযোগ পাচ্ছি না, এখন বলে ফেলি। সেটা হচ্ছে যে 2010 সালে রমজান মাস শুরু হয়েছিল, এবং সেই রমজান মাস আমার মনে আছে, সেবার রমজান মাস পড়েছিল অগাস্টে, এবং সেই অগাস্টের 13 তারিখে আমরা শুরু করেছিলাম ভূত এফএম। আমাদের আজকে এখন তো 9 তারিখ হয়ে গেছে, সুতরাং আর মাত্র 4টি দিন বাকি আছে, এবং 4টি দিন যখন বাকি আছে তখন ভূত এফএম এর বয়স হয়ে গেছে 4 বছর, এরকম একটা মানে 4 বছর, 4 দিন পরে 4 বছর হবে আর কি। তো ভালো সময় আমরা মনে হয় এই বিষয় নিয়ে আলোচনা করছি। তো 2010 থেকে 2014 আপনাদের সহযোগিতা না পেলে আসলে আসা সম্ভব ছিল না। আজকে আসলে 3 বছর বয়সী ভূত এফএম এর বলতে পারেন যে শেষ এপিসোড, এবং সামনের দিন থেকে শুরু হবে 4 বছর বয়সী ভূত এফএম এর এপিসোড গুলো, এবং আশা করছি যে আপনারা সবাই যে বরাবরের মতোই আমাদের সাথে থাকবেন। এবং আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, কেন বলছি যে আপনারা আমাদের সাথে, আপনাদেরকে সাথে চাই, এই জিনিসটা যখন আপনারা মনে রাখেন। আমি জানি না যে কতগুলো এরকম প্রোগ্রাম রয়েছে যে প্রোগ্রামগুলো মানে উল্লেখ না করে দিলে আপনারা বলতে পারেন যে হ্যাঁ অমুক দিন প্রোগ্রামটা শুরু হয়েছিল। আপনারা অনেকে আমাদের যাতে বেশি হিসেব রাখেন যে আজকে কততম এপিসোড গেল, আমরা অনেক সময় বলতে পারবো না। আমরা মাঝে মাঝে দেখা যায় যে স্পেশাল এপিসোড করেছি, যার জন্য হিসেব অনেক সময় এলোমেলো হয়ে যেতে পারে। বাট আপনারা সবসময় সেই হিসাবটা রাখেন এবং আমাদের জানিয়ে দেন যে আজকে এততম এপিসোড গেছে। আপনারা অনেকেই এই ফেসবুকেও আপনারা গেলে দেখতে পাবেন, একদম প্রমাণ যেখানে পাওয়া যাবে আর কি, যে আপনারা উইশ করেছেন অলরেডি। যে আমি এখানে শিমু আখতার লিখেছেন যে অগ্রিম হ্যাপি বার্থডে ভূত এফএম। সো মানে এই যে আপনারা ভূত এফএম এর প্রতি আপনাদের যে ভালোবাসা, এই ভালোবাসাটা আসলে অনেক আমাদেরকে আরো অনেক যেমন অনুপ্রাণিত করে, সেইভাবে আমাদের দায়িত্ব অনেক বাড়িয়ে দেয়। এবং আমরা আমাদের জায়গা থেকে 100% ট্রাই করব, বা 200% বা 400% বা 500% ট্রাই করব। এবং আমরা চাই সবসময় আপনাদের ঠিক এই একই রকমের সহযোগিতা, আপনাদের এই ভালোবাসা, যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং আজকে অসংখ্য মানুষজন আমরা এখানে দেখতে পাচ্ছি ভূত এফএম শুনছেন, এবং আজকে খুব মানে সারপ্রাইজিংলি আমরা দেখতে পাচ্ছি যে মানে একটু আমি জানি না যে কেন এরকম হয়েছে, যে অনেকেই অনেক বেশি, তাই না? আজকে অনেকেই একসাথে শুনছেন, আমি খুব সারপ্রাইজড এই কারণটায়। এবং আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই মানে আজকের দিনটাতে এরকম উইশ করছেন, আমাদেরকে জানাচ্ছেন শুভকামনা। এবং অনেকেরই মনে আছে যে এই 13তে আবার ভূত এফএম 4 বছরে পা দিবে। এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই এই মুহূর্তে, আমি দেখতে পাচ্ছি এই হিসাবটা তো অনেকেই আছেন এখানে, মানে প্রায় আমি যেটা দেখতে পাচ্ছি যে 1,74,000-এর উপরে মানুষ আমাদের সাথে শুধু ফেসবুকেই এখানে আমি দেখতে পাচ্ছি যে আছেন। সো আমি খুবই 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 আনন্দিত, এবং আমরা সবাই আনন্দিত, কৃতজ্ঞ বলবো সবার আগে। কারণ আপনারা যদি ঘটনা আমাদেরকে না পাঠাতেন রেগুলার, তাহলে আমরা আসলে ভূত এফএমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। এটা অসম্ভব ছিল আপনাদের সহযোগিতা ছাড়া। এবং আমরা সবচেয়ে বড় আমাদের দায়বদ্ধতা, সীমাবদ্ধতা যেটা বলবো আর কি, এবং সবচেয়ে বড় আমাদের শক্তিও সেটাই বলবো, যে আমরা কোনো ঘটনা নিজেরা বানিয়ে লিখতে পারি না, বা কোনো ঘটনা বানিয়ে বলতে পারি না। এবং আপনাদের সাথে নিয়ে 4টা বছর আমরা ঠিক এই একইভাবে পথ চলেছি এবং চলতে থাকবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা 4র্থ বছরে পা দিচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা অনেক SMS পাঠাচ্ছেন, সেই SMS গুলো নিয়ে ফিরে আসবো, বাট তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও 40, ডোন্ট স্টপ 40. Bhoot FM. The night comes alive with ramming force. শুনছেন সবসময় রেডিও 40, আর চলছে ভূত এফএম। আর ভূত এফএম এখন একটু অন্যরকম, উইথ গ্রামীণ ফোন। আমি রাসেল আছি আপনার সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা বাঁধন আমাদেরকে SMS করেছেন, এবং তিনি বলছেন হালকা ভয় লাগছে, রাজশাহী থেকে SMS করেছেন। রাজ আমাদের SMS করেছেন, এবং SMS করেছেন আমাদেরকে জহির খুলনা থেকে। তার SMS পড়া হয় না কেন জানতে চাইছেন, এই তো পড়া হলো। আবাব আমাদের SMS করে লিখেছেন হ্যাপি বার্থডে আমাদেরকে। এছাড়াও শুভ্র চট্টগ্রাম
চট্টগ্রাম থেকে SMS করেছেন, তারও SMS পড়া হয় না, একই অভিযোগ। এই অভিযোগ অনেকের আমি জানি। বিজয় আমাদের SMS করেছেন, একা একা তিনি শুনছেন, ভয় লাগছে, এবং তিনি বলছেন থ্রিলিং স্টোরিজ। ওকে, আমাদেরকে রুহুল SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি সৌরভ, এবং এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি তৌহিদ ঘাটাইল ক্যান্টনমেন্ট এলাকা থেকে, এবং তিনি বলছেন তারও SMS পড়া হয় না। আমাদেরকে দেখতে পাচ্ছি শুভ SMS করেছেন আমাদেরকে তৃষা ধর এবং চট্টগ্রাম থেকে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি কবির জিঞ্জিরা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে সিয়াম। এছাড়া আমাদেরকে SH আবরার হবিগঞ্জ থেকে SMS করেছেন। সুস্মিতা বড়ুয়া আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানিয়েছেন তিনি ভূতাফামকে। আমাদেরকে জিম SMS করেছেন ময়মনসিংহ থেকে, এবং তিনি বলছেন তিনি ঘোস্ট বিলিভ করেন না, বিশ্বাস করুন, আমি বা আমরা সবাই যদি বিশ্বাস করি আর না করি তাতে কিচ্ছু যায় আসে না। ব্যাপারটা হচ্ছে যে এরকম যে জিনিসটা একদমই আপনার উপরে, আপনি বিশ্বাস করেও ঘটনা শুনতে পারবেন, না বিশ্বাস করেও ঘটনা শুনতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শান্ত। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি জীবন, এবং তিনি লিখছেন যে অসম স্টোরিজ। আমাদেরকে ইশিকা SMS করেছেন ফার্মগেট থেকে, এবং আজকে তার SMS না পড়লে তিনি বেশ অনেক হুমকি টুমকি দিয়েছেন আর কি। আমি আপনার SMS পড়ে ফেললাম। ঢাকা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন হ্যাপি বার্থডে জানিয়েছেন ভূতাফামকে। আমাদেরকে দেখতে পাচ্ছি মানে সবাই অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানাচ্ছেন। রত্না আমাদেরকে একইভাবে সাতক্ষীরা থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অবশ অনুভূতির, আচ্ছা আমি নামটা পড়তে পারলাম না, আনিস আমাদের SMS করেছেন হাতির ঝিল থেকে, এবং তিনিও হ্যাপি বার্থডে জানিয়েছেন ভূতাফামকে। আমাদেরকে রূপন্তী ময়মনসিংহ থেকে SMS করেছেন, লাইট অফ করে তিনি জানালা খুলে ভূতাফাম শুনছেন, সেই সাথে ভূতাফামকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানিয়েছেন। এছাড়া আমাদের এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি পায়েল জন্মদিনের শুভেচ্ছা দিয়ে জানিয়েছেন ভূতাফামকে। ফরজানা বরিশাল থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি আনিস। এছাড়াও আমাদের SMS করেছেন আসিফ রাজশাহী থেকে। মাহিম হুসাইন ভুঁইয়া আমাদের লিখেছেন যে ফিলিং অসম। আমাদেরকে প্রিন্স কুচুকের থেকে SMS করেছেন আমাদেরকে গালিব। এছাড়াও আমাদেরকে SMS করেছেন সেতু সাব্বির, আমাদের একইভাবে উইশ করেছেন আমাদেরকে উইশ করেছেন আরো অনেকেই। আপনিও যদি আমাদের SMS করতে চান বা কোনো একটা কিছু জানাতে চান, কোন মানে ঘটনা, কোন মানে আপনার মতামত জানাতে চান, তাহলে চলে যান আমাদেরকে SMS করুন। মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। আর যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে আমি আবারও বারবার করে ফেসবুকে চলে যাচ্ছি, bhutfm@radiofurti.fm। স্পেলিংটি বলে দিচ্ছি BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যদি আপনি আমাদের সাথে ফেসবুকে যদি কমিউনিকেট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। অলরাইট, আমি দেখতে পাচ্ছি যে SMS এখনো আসছে, এবং ম্যাক্সিমাম SMS আমি সব SMS আমার পক্ষে পড়া সম্ভব হবে না আমি জানি, কারণ SMS গুলো ম্যাক্সিমাম আপনারা উইশ করছেন ভূতাফামকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের ভালোবাসায় আমরা আসলেই শিখত আমাদেরকে। এছাড়াও অনেকেই এখানে দেখতে পাচ্ছি ফেসবুকেও ঠিক একইভাবে আমাদের সাথে যোগাযোগ করছেন এবং ফেসবুকে অনেক কিছু লিখছেন। আমি সেই ব্যাপারগুলো নিয়ে ফিরে আসবো। আমার কাছে একটা ছোট্ট ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমি একটু পড়ে ফেলি। আমি জানি না ঘটনাটা কেমন লাগবে। আমি অনেকগুলো ঘটনা এরকম জমে গেছে, সুতরাং শেষ করতে হবে একটা করে। লিখেছেন ঠিক একইভাবে পড়ছি যেভাবে লিখেছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে ও রেডিও ফুর্তিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি দুঃসাহসিক অনুষ্ঠান করার জন্য। আমি শওকত সেলিম, আমার বাসা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৌরসভার 7 নং এলাকায়। আমার মায়ের কাছে শুনেছি আমার বয়স যখন 4-5 তখন আমাদের বাড়িটা ছিল মাটির দেয়ালের, তাই মাটির গর্ত থেকে অনেক সময় ছোট বড় সাপ বের হতো এবং আমি সেগুলো হাত দিয়ে নিয়ে খেলা করতাম। আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন নানান অলৌকিক ঘটনা আমার সাথে ঘটে। এরপর 2001 সালে যখন আমি ক্লাস 9 পড়ি তখন এক ফকির বা কবিরাজ তার শরণাপন্ন হই এবং গোপনে তার কাছে বিভিন্ন বিষয় শিক্ষা নিতে থাকি। 2003 সালে SSC পাশের পর কিছু অলৌকিক শক্তির সন্ধান পাই। সেই সময় আমার মায়ের কিছু প্যারানরমাল সমস্যা ছিল যা বছরে মাঝে মাঝেই হতো, কিন্তু কবিরাজ দেখালেই ঠিক হয়ে যেত। 2008 সালে একবার কোনোভাবেই ঠিক করা যাচ্ছিল না। অনেককে দেখানোর পর এলাকার একজন বিখ্যাত কবিরাজ ওইজুদ্দিন বিশ্বাস 3 দিন দেখেও ঠিক করতে পারলেন না। অবশেষে আমি চেষ্টা করলাম এবং আল্লাহর রহমতে ঠিক হয়ে গেল। বাসার সবাই অবাক, কারণ কেউ জানতোই না যে আমি এগুলো জানি।
এরপর বাসা থেকে অনেক চাপ শুরু হলো এবং যেন আমি এই কাজ ছেড়ে দেই। বাসার কেউ চাইলো না যে আমি এই কাজ করি, তারপরেও অনেকেই যেন অনেকেই জেনে গেল, এটা যেন গেল লিখেছেন, অনেকেই জেনে গেল আমার বিষয়ে। কথা না বাড়িয়ে মূল ঘটনায় আসি। ঘটনাটা ঘটে 2012 সালের রমজান মাসে। ঘটনার দিনটি ছিল 21শে রমজান। আমার এলাকার এক প্রভাষক, সঙ্গত কারণে তার নামটি বলা যাবে না কারণ নিষেধ আছে, ঘটনাটি তার মেয়ের প্রায় 2 বছর হবে। ওনার মেয়ের কিছু প্যারানর্মাল সমস্যা ঘটে থাকে। প্রথমে ভেবেছিলাম মানসিক সমস্যা, তাই অনেক ডাক্তার এবং মেডিকেলের আশ্রয় চিকিৎসকের আশ্রয় নেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। অবশেষে সে কিছুদিন পাবনা মেন্টাল হসপিটালেও তাকে নিয়ে যাওয়া হয় এবং এবং তারা বলে যে সে সম্পূর্ণ সুস্থ, তার কোনো সমস্যা নেই। এরপর তিনি বিভিন্ন কবিরাজের কাছে গেলেন এবং তার মেয়েকে নিয়ে, কিন্তু তারাও ঠিক সমাধান দিতে পারলেন না। অবশেষে তার মেয়েকে দেখালেন সেই বিখ্যাত ওইজুদ্দিন সাহেবের কাছে। আর এখানে ঘটে বিপত্তি। ওইজুদ্দিন সাহেবের সাথে জিনগুলোই উল্টো তার কাছে চলে যায়। কাউকে কিছু বুঝতে না দিয়ে ওইজুদ্দিন সাহেব চলে আসলেন এবং তিনি তার চিকিৎসা করবেন না জানিয়ে দেন। তার বাবা অনেক চাপাচাপি করলে তিনি আমার কথা বলেন। তার বাবা সেই দিন ফজরের নামাজের পর আমাকে মসজিদে সব কথা বলেন এবং আমি না করে দেই, কারণ আমার বাসা থেকে অনেক নিষেধ ছিল যেন আমি এসব কাজ না করি। বাসায় দেখেছে আমার মায়ের কি কষ্ট হয়েছে, তাই বাসা চাইতো না যে আমার সাথে এই সমস্ত ঘটনা ঘটুক। পরে তিনি আমার বাসায় অনেক অনুরোধ করার পর আমার মা অনুমতি দিল। সেদিন ইফতারের পর তাদের বাসায় মেন গেটে পা দেওয়ার পরেই তার মেয়ে আমাকে চিৎকার করে গালিগালাজ শুরু করলো। আমাকে সে তুই কি করবি আমার, তুই চলে যা, অথচ সে আমাকে দেখতেই পাচ্ছে না। সে আছে ভেতরের ঘরে, আমাকে দেখার কোনো কারণই নেই। যাই হোক, আমি যখন তার ঘরে গেলাম তখন সাথে সাথে আমার সমস্ত শরীরের রুমকূপ যেন কেউ ছুঁচ বা কাঁটা দিয়ে ফুটো করে দিচ্ছে এমন মনে হলো। আমি কিছু করার আগেই আমার অবস্থা খারাপ হতে লাগলো, কারণ সেই সময় আমার শরীর রোজার জন্য বন্ধ ছিল না। তাই আমিও কিছু বুঝতে না দিয়ে পরের দিন আসবো বলে চলে আসলাম। আসার পরও প্রায় একই 1-2 ঘন্টা আমার অবস্থা খারাপ ছিল। আমি সুস্থ হয়ে পরে সেই ওইজুদ্দিন সাহেবের সাথে দেখা করলাম এবং তাকে বললাম কি হয়েছিল আগের দিন। তিনি সব কথা খুলে বললেন, কিন্তু তার জিনগুলো যে তার কাছে থেকে গেছে তা কিন্তু তিনি আমাকে বললেন না। আমার কাছে 5টা পদ্ধতি ছিল, 2টা আমার জন্য এবং 3টা তার জন্য। প্রথমটা আমার জন্য করার পর আমি তদবির শুরু করি, তখনই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে আক্রমণের চেষ্টা করে আর আমাকে বলে যে তুই চলে যা, এবং আরো বলে যে ওইজুদ্দিন সাহেব এসেছিল, তার জিনগুলোই আমি রেখে দিয়েছি, তুই কিছুই করতে পারবি না, ভালো চাস তো চলে যা। গতকাল মনে নেই তোর অবস্থা আমি কি করেছিলাম, তুই আবার এসেছিস। এরপরই আমি দ্বিতীয় তদবির শুরু করি এবং সে কিছুটা শান্ত হয়। এক সময় তার সাথে আমি কথা বলা শুরু করি। সে বলে মেয়েটির বয়স যখন 4-5 হবে তখন তাদের বাসার পাশে একটা পরিত্যক্ত কুয়া ছিল এবং তারও অনেক বছর আগে হিন্দুদের বাসা এবং কালী মন্দির ছিল। এখন সেখানে কিছুই নেই, তারা বাড়ি করেছে সেই স্থানে, এবং কুয়ায় মেয়েটি যখন 4-5 বছর বয়স ছিল সেই সময় কোনোভাবে সে কুয়াটাকে নোংরা করে এবং তখন থেকেই আসলে সেই খারাপ জিনগুলো তার কাছে আসে। মেয়েটি যখন বড় হতে থাকে তখন তাকে তার সমস্যা হতে থাকে। স্বাধীনের আগে সেই স্থানটি ছিল হিন্দুদের, স্বাধীনের পর হিন্দুরা ভারতে চলে গিয়েছিলেন এবং এই সমস্ত কথা বলতে বলতে আবারও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেয়েটির চোখের চারপাশ সম্পূর্ণ কালো হয়ে যায়, চোখগুলো রক্তের মতো লাল হয়ে ওঠে আর অট্ট হাসি থাকে। আমি আল্লাহর নাম নিয়ে আবারও কাজ করতে থাকি এবং তার বাবাকে বলি যে মেয়েটি ভালো হোক আর না হোক আজকের পর তিনি যেন আমাকে আর না ডাকেন। রাসেল ভাই, আপনি হয়তো বিশ্বাস করবেন না যে এই ঘটনাটি লেখার সময় আমার শরীর কাঁটা দিয়ে উঠছে। আমার 3য় তদবির করার পর আল্লাহর রহমতে মেয়েটি সুস্থ হয়ে ওঠে। এখন পর্যন্ত মেয়েটি ভালো আছে। গত বছর মেয়েটির বিয়ে হয়েছে, তাই তার নাম ঠিকানা দেওয়া সম্ভব হলো না। এবং এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, কারণ আমার পক্ষে ঢাকায় আসা সম্ভব হচ্ছে না, তাই পড়ে শোনার অনেক খুশি হব। শওকত ইসলাম গোদাগাড়ি রাজশাহী থেকে ঘটনাটি পাঠিয়েছেন।